আমার তো আর বয়ফ্রেন্ড নাই, তাই আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। আমার ছাত্রীর কথা শুনে অবাক হলাম। কেবলমাত্র ক্লাস 10-এ পড়ে আর বলতেছে তার সাথে নাকি শারীরিক সম্পর্ক করতে। এটা কিভাবে সম্ভব? এগুলো ভাবতেছি। কি হলো স্যার, বলেন, করবেন আমার সাথে শারীরিক সম্পর্ক? এগুলো করলে নাকি খুব মজা পাওয়া যায়। আমিও করব আপনার সাথে। এই রাফিজা, তুমি এগুলো কি বলতেছো? তোমাকে কে বলছে এগুলো কথা? তোমার বান্ধবীরা কি করে না করে সেটা কি তুমি করবে নাকি? হ্যাঁ, করব তো স্যার। তারা করলে আমিও করব। কেমন মজা আমি দেখব। এখন আমি করব আপনার সাথে শারীরিক সম্পর্ক। আপনি করবেন কিনা বলেন। এটা কি মজা করার সময়? এগুলো শয়তানি বাদ দিয়ে বই বের করো। না, আপনি বলেন করবেন কিনা। না হলে আমি অন্য ছেলের সাথে করব, যে আমার সাথে করতে চাইবে। কি মুসিবতে পড়লাম! ওকে বলতেছি এগুলো করা হয় না, আর ও তো শুনতেছে না। কি করি এখন? পেয়েছি। আচ্ছা শোনো, আগে পড়া করো, তারপর না হয় করব। সত্যি তো স্যার? সত্যি, তাড়াতাড়ি বই বের করো। ঠিক আছে, আমি পাশের রুম থেকে বই আনতেছি। আপনি এখানে একটু বসে থাকেন। এর ফাঁকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি ইমান ইসলাম। আমার বাসা দিনাজপুর ফুলবাড়িতে। আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র, বাবা মার একমাত্র ছেলে আমি। ছাত্র ভালো হওয়ার কারণে পড়ালেখার পাশাপাশি টিউশন করাই একটা ছাত্রীকে। আজকে তাকে পড়াতে এসে এই কথাগুলো বলতেছে। আপনারাই বলেন, শারীরিক সম্পর্ক করা সম্ভব? তাকে ফিরে আমার একমাত্র ছাত্রীর সাথে বিয়ের আগে এগুলো করা তো পাপ, আমরা কয়জন এগুলো ভাবি? আমরা অনেক মেয়ের সাথে পাপ করে বেড়াচ্ছি। দিন দিন কত মেয়ে তার সতীত্ব হারাচ্ছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। এগুলো মনে মনে ভাবতেছি। স্যার, আমি বই এনেছি। কোন বইটা আগে বের করবেন? রাফিজার ডাকে আমার হুঁশ ফিরল। গণিত বের করো। আজকে শুধু অঙ্ক করব। কালকে যেগুলো করতে বলছি সেগুলো অঙ্ক করছো। জি স্যার, দেখেন। তারপর অঙ্কগুলো দেখে তাকে বলতেছি, তাহলে আজকের মতো পড়া শেষ। তুমি বই বন্ধ করো আর আমি যাই। ওকে? কই যান স্যার? আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন না এখন। না হলে বাবাকে বলে দিব আপনি আমার সাথে খারাপ কাজ করেছেন। রাফিজা, তুমি এগুলো কি বলো? শুনো, এগুলো বিয়ের আগে করলে আল্লাহ পাপ দেয়। আর এগুলো করা হয় না, তোমার বয়স হয় নাই। আমার বান্ধবীরা করতেছে আর আমার বয়স হয় নাই। তাহলে এখন চলেন আমরা বিয়ে করব, তারপর শারীরিক সম্পর্ক করব। আমার কথা শুনো। না, আমি কিচ্ছু শুনবো না। ঠাস ঠাস ঠাস। খুব রাগ হওয়ার কারণে মেরে দিয়েছি রাফিজার গালে। ঠাস মারার কারণে দেখতেছি কান্না করতেছে। কি করলাম এটা আমি? তার মাকে যদি বলে তাহলে তো আমাকে জেলের ভাত খাওয়াবে। খুব লেগেছে। আপনি আমাকে দেখি টাচ কই করবেন লেগেছে। না। আপনি আমাকে মেরেছেন। আমার বাবাকে আমি বলে দিব আপনি আমাকে মেরেছেন। আমার বাবা আপনাকে জেলে দিবে আমাকে মারার অপরাধে। মা বাবা আমাকে একদিনও গায়ে হাত দেয় নাই, আর আপনি আমার গালে থাপ্পড় মেরেছেন। প্লিজ রাফিজা, তোমার বাবাকে বলো না, আমাকে মেরে তক্তা বানাবে। আমার ছাত্রীর বাবা একজন পুলিশ অফিসার, তাই ভয় করতেছি। যদি বলে দেয় আমার খবর করে ছাড়বে। না, আমি বাবাকে বলে দিব। আজকে বাবা বাসায় আসুক আগে। কেমন ছাত্রী ভাই, টিচারকে ভয় দেখায়? শুনো, তুমি আজকে যে কথা বলছো সেগুলো যদি তোমার আম্মু শুনে, তাহলে আমার কি করবে জানো? মেরে ফেলবে। আর যদি শুনে তোমার সাথে শারীরিক সম্পর্ক করছি, যেমন তুমি আজকে যে কথা বললা, সেটা হচ্ছে তোমার বান্ধবীরা নাকি তাদের বয়ফ্রেন্ডের সাথে হোটেলে শারীরিক সম্পর্ক করে, তারা এক সময় এমন পস্তাবে সেটা তারা ভাবতে পারবে না। আর এই যুগে তাল মিলিয়ে চললে তুমি ভালো হতে পারবে না। তোমার বান্ধবীরা তারা এখন খারাপ কাজে লিপ্ত আছে। তারা কি করতেছে কিছুই জানে না বা বুঝতেছে না। তাদের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তাদের বয়ফ্রেন্ডের কাছে সতীত্ব বিলিয়ে করে দিচ্ছে। তারা এগুলো করতেছে দেখি তুমিও কি করবে। ডিজিটাল যুগের কিছু কথা বলি। যে ভালোবাসা এখনকার মানুষকে ভালোবাসার পরিবর্তে শারীরিক করা দেখায়, এটা ভালোবাসা না। আরে, ভালোবাসা তো হয় সুন্দর মন একটা থেকে শরীর দেখে নয়। এখন ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কত আপু তাদের সতীত্ব বিলিয়ে দিচ্ছে বয়ফ্রেন্ড নামক জানোয়ারদের কাছে। আপুরা কবে তোমরা চালাক হবে? কোথায় লেখা আছে যে ভালোবাসার প্রমাণ দিতে হবে নিজের সতীত্ব দিয়ে? বয়ফ্রেন্ড ভালোবাসার প্রমাণ চাচ্ছে, সতীত্ব বাদে অন্য কিছু দিয়ে প্রমাণ দাও। কখনো তোমরা বয়ফ্রেন্ডকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের সতীত্ব হারাও। শুনো, তোমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দেখার অধিকার শুধু আপনার স্বামীর, অন্য কারো না। বেশি কিছু বলবো না, মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সতীত্ব। এটা যদি বিয়ের আগে বয়ফ্রেন্ডের কাছে বিলিয়ে দেন তাহলে আপনার স্বামীকে কি দিবেন, এটা সবসময় ভাববেন আপুরা।
বেশি বললে সরি। এবার গল্পে আসা যাক। তো এবার বলো, এই খারাপ কাজ কি তুমি আর করবে? কে কি করে না করে তুমি সেটা দেখবে না, তাহলে জীবনে কিছু করতে পারবে না। ওরা খারাপ কাজ করে করুক, কিন্তু তুমি এগুলো শুনবা না। ওকে স্যার, আর এগুলো আমি করতে চাইবো না। এগুলো করলে আল্লাহ পাপ দিবে। থাপ্পড়টা কি খুব লেগেছে তোমার? হ্যাঁ, আপনি খুব পচা স্যার। এত জোরে কেউ ছাত্রীকে মারে? আচ্ছা সরি, আমি ভুল করে জোরে মেরে ফেলছি। দেখতেছি রাফিজার গালে আমার 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। মনে হচ্ছে রক্ত জমাট হয়ে আছে ফর্সা গালে। সরি, মাফ করে দাও। মাফ করতে পারি এক শর্তে, যদি আমার শর্ত মানেন। আচ্ছা বলো, কি শর্ত? আপনি প্রতিদিন আমাকে পড়াতে আসার সময় আইসক্রিম নিয়ে আসবেন, আর প্রতি শুক্রবার স্কুল বন্ধের দিনে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। যদি এগুলো মানেন তাহলেই মাফ করতে পারি, না হলে বাবাকে বলে দিব আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আইসক্রিম এটা আনা যায়, কিন্তু ছাত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া কেমন দেখায়? মানুষ দেখলে তো খারাপ ভাবে। মনে মনে ভাবতেছি কি করি। কি হলো স্যার, এত ভেবে লাভ নাই। আমার শর্তে রাজি তো? না হলে বুঝতেই তো পারতেছেন আপনার কপালে কি আছে। অনেক ভাবার পরে দেখতেছি রাজি না হলে বিপদ বেশি। যদি বলে দেয় তার বাবাকে, তাহলে আমি গেলাম। তাই আর না ভেবে রাজি হলাম। আচ্ছা, আমি রাজি তোমার শর্তে, কিন্তু এগুলো কথা বলো না তোমার বাবাকে। ঠিক আছে, বলবো না। আমার শর্তের কথা মনে থাকে যেন। তাহলে আজকে আমি যাই। তাহলে আজকে আমি যাই। ওকে, যান। বাসায় দেখে শুনে যাবেন স্যার। ঠিক আছে। আমি বসা থেকে উঠে পিছনে ঘুরে দেখি আমরা দুইজনেই অবাক। দেখতেছি রুমের দরজার কাছে আন্টি, মানে রাফিজার মা, দাঁড়িয়ে আছে। আমি তো ভয় শেষ। আমাদের কথাগুলো শুনে ফেলছে নাকি? রাফিজা, তোর কি পড়া শেষ? মা। পড়া শেষ হলে তোর স্যারকে নিয়ে নাস্তা করতে আয়। পড়া শেষ মা। আর তুমি যাও মা, আমি স্যারকে নিয়ে যাচ্ছি। ইমান, বাবা, তুমি নাস্তা করে যেও। আন্টি, এগুলোর কি দরকার ছিল? আর আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে। নাস্তা করে তুমি যাবে, ওকে? না হলে তোমার খবর আছে, তোমার আঙ্কেলকে বলে দিব। কি জ্বালা! মা বেটি কি আমাকে খালি আঙ্কেলের ভয় দেখায়? আঙ্কেলকে বেশি ভয় পাই তো তাই। ঠিক আছে আন্টি, খেয়ে যাব। ওকে, খেয়ে যেও। কি ব্যাপার স্যার, আপনি ঘরে এসি ছাড়া আছে তাও কেন ঘামতেছেন? কোনো সমস্যা হয়েছে কি? শরীর খারাপ করতেছে নাকি? আরে না, আমি তো ভয়ে ঘামতেছি। আমি মনে মনে ভাবছিলাম, আমি মনে করছিলাম আমাদের মাঝে যে কথাগুলো হলো সেগুলো তোমার মা শুনতে পেয়েছে। সেটার ভয়ে ঘামতেছি আমি। যদি শুনে, পরের দিন আর তোমাকে পড়াতে আসতে পারবো না। কেন স্যার? তুমি বুঝবা না। ওকে, থাকো, আমি গেলাম। আর যেগুলো পড়া দিলাম ঠিকভাবে পড়িও, ওকে? যাবেন মানে? আম্মু কি বললো আপনাকে নাস্তা করে যেতে? না হলে আম্মু বাবাকে বলে দিবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি নাস্তা করে আমাকে বাড়িতে যাইতে হবে। এখানে যত থাকবো তত আমাকে বিপদে পড়তে হবে। কেন, আপনি কি বিয়ে করেছেন নাকি? আমার জানা মতে তো আপনি বিয়ে করেন নাই। কেন? এখানে বিয়ের কথা কই থেকে আসলো? আর আমি যদি বিয়ে করি তাহলে তোমাকে তো সবার আগে দাওয়াত দিব। আইসা আমাকে দাওয়াত দিতে। আমি তো আপনাকে স্যার বিয়ে করব। অন্য কাউকে আপনার ভাগ দিব না। আমি তো আপনাকে প্রথম দেখেই আপনার ওপর ক্রাশ খাইছিলাম। আপনি এখন আমার মন প্রাণ জুড়ে আছেন। আমাকে বাদে যদি অন্য কাউকে বিয়ে করেন তাহলে আপনার খবর করে ছাড়বো। এগুলো কথা মনে মনে ভাবতেছি আর হাসতেছি। কি হলো রাফিজা, একা একাই হাসতেছো কেন? কই হারাই গেলে? কখন থেকে ডাকতেছি, শুনো না কেন? স্যার, এক ডাকে আমার হুঁশ আসলো যে স্যার আমার সামনে দাঁড়িয়ে আছে। জি স্যার। তো আপনি নাকি বিয়ে করেন নাই, তাহলে আপনার বাড়িতে তো বউও নাই। যদি থাকতো তাহলে কথা ছিল। আর আপনার বাসায় যাওয়ার এত তাড়া কিসের? তুমি বুঝবা না? যদি বুঝিয়ে বলেন তাহলে সব বুঝবো স্যার। এদিকে দেখতেছি আন্টি ডাকতেছে। এই রাফিজা, তোর স্যারকে নিয়ে আয়। যাচ্ছি মা, একটু দাঁড়াও। একটা অঙ্ক বুঝে নেই, অঙ্কটা বুঝতেছি না। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, অঙ্কটা বুঝে নিয়ে। কি ব্যাপার, আগে জানতাম তুমি খুব দুষ্টু, কিন্তু এখন দেখতেছি তো বিনা কারণেও মিথ্যা কথা বলো। কই স্যার, আমি মিথ্যা বললাম? কেন তোমার আম্মুকে বললা না যে অঙ্ক বুঝে নিচ্ছ? কিন্তু আমরা তো বসে বসে গল্প করতেছি। স্যার, আপনি একটু বেশি বলেন কেন? আর কোনো কথা না, চলেন নাস্তা করতে, মা ডাকতেছে। দুইজনে 2 তলা থেকে নিচে নামলাম। নিচে নেমে আন্টি বলতেছে আমাকে, বাবা ইমান, এখানেই বসো। তারপর আন্টি যেখানে বসতে বললো সেখানে বসলাম। আর আমার সামনের চেয়ারে দেখতেছি বসেছে আমার দুষ্টু ছাত্রী রাফিজা। আমার সোজাসুজি বসে আছে। ওর দিকে একটু তাকাতেই আমাকে অবাক করে দিল, কারণ ও আমাকে চোখ টিপ দিয়ে হাসতেছে। কি আজব মেয়ে রে মাইরি! সেও মরবে, আমাকেও মারবে। স্যার, এর সাথে কেউ মজা করে?
তো বাবা নাস্তা করবে না, ভাত খাবে? ভাত খাবো না এখন। হালকা নাস্তা দেন আন্টি, ভাত রাতে বাসায় গিয়ে খাবো। এই নাস্তা? না মা, স্যারকে ভাত দাও। আজকে প্রথম আমাদের বাসায় খাচ্ছে। মেয়ে আজকে মনে হয় আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে। যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাহির হতে চাচ্ছি, কিন্তু এই মেয়ের জ্বালায় যাইতে পারি না। না আন্টি, আমি ভাত কথা শেষ না করতেই দেখতে পাই আমার প্লেটে ভাত তরকারি দিয়ে দিয়েছে। কি আর করার, খাইতেই হবে। দেখতেছি দেখতেছি প্লেটে আমার সবচেয়ে প্রিয় তরকারি, গরুর মাংস। এইটা হলে আর কিছু চাই না। হা হা হা। মনে হচ্ছে আমি এই বাড়ির জামাই যে আদর যত্ন করে খাওয়াচ্ছে। তারপর খাওয়া শুরু করলাম, কিন্তু বিপত্তি ঘটলো তখন, যখন খাওয়া শেষের পথে দেখতেছি আমার পায়ে কি যেন গোতা দিতেছে। যখন গোতা দিতেছে খুব লাগতেছে, তাই আহ 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 করতেছি। কি হয়েছে বাবা, এমন করতেছো কেন? কিছু না আন্টি, যদি বলি তাহলে তো লজ্জায় পড়ে যাব। রাফিজার দিকে তাকিয়ে দেখি সে মিটিমিটি হাসতেছে। এখন বুঝতে পারলাম এটা এর কাজ করতেছে। ওকে বাবা। খাওয়া দাওয়া শেষ করে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে যখন গেট দিয়ে বাহির হব তখন স্যার মনে আছে তো আমার শর্তের কথা? কালকে থেকে যেন পালন করেন। পিছনে ঘুরে দেখি গেটে রাফিজা দাঁড়িয়ে এগুলো বলতেছে। মনে আছে। ঠিক আছে, এবার যান, কালকে একটু তাড়াতাড়ি আসবেন আইসক্রিম নিয়ে। ওকে। তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমার ছাত্রীর বাসা থেকে আমার বাসা 10 থেকে 15 মিনিটের রাস্তা, তাই হেঁটে যাচ্ছি। হেঁটে যাইতে যাইতে দেখতেছি একটা মেয়ের পোশাক দেখে খুব লজ্জায় পড়লাম, কারণ এমন পোশাক পরেছে বাহির থেকে তার সব কিছু দেখা যাচ্ছে। সবাই সেই মেয়েটার দিকে তাকিয়ে দেখতেছে। কি যুগ আইলো রে ভাই, এটা কি ডিজিটাল যুগ? ছোট ছোট কাপড় পরে অন্যজনকে নিজের ইজ্জত দেখায়। ইসলামের দৃষ্টিতে এটা হারাম। ইসলাম বলে মেয়েরা তোমরা সবাই বাড়ির বাইরে গেলে পর্দা করে বের হবে, কিন্তু এটা কয়টা মেয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি পর্দা করে বাড়ির বাহিরে বের হই? আর এখনকার যে বোরকা, এটা কি পর্দা? কিন্তু আমার দৃষ্টিতে এটা হচ্ছে ডিজিটাল বোরকা। যে বোরকা পরলে বাহির থেকে সব বোঝা যায় আপনার শরীরের ভিতরে কি আছে। আপুরা এইরকম বোরকা না পরলেও হয়, ওর চেয়ে বোরকা না পরাই ভালো। তাও ডিজিটাল বোরকা পরেও না। বোরকা হচ্ছে একটা মেয়ের প্রকৃত সৌন্দর্য, যা পরলে চাঁদের চেয়ে সুন্দর লাগে। এটাই শুধু বলবো আপুদের, যুগের সাথে তাল মিলিয়ে না চলে আল্লাহকে ভয় করুন, পাপ থেকে বিরত থাকুন। অনেক কিছু বললাম, ভুল হলে ক্ষমা করবেন। যা হচ্ছে তাই আমি আমার গল্পে ফুটিয়ে তুলেছি, কেউ রাগ করিয়েন না প্লিজ। পাঠক বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়িতে চলে আসছি। বাসায় এসে সাথে মা বলতেছে, কি রে বাবা, আজকে আসতে এত দেরি হলো যে? আর বলো না মা, আমার ছাত্রীর মা না খেয়ে আসতে দিল না, তাই খেয়ে আসলাম, এত দেরি হলো। মা তাহলে আমি রুমে যাচ্ছি, তুমি কাজ করো, আমি রেস্ট করি। ও আচ্ছা, ওকে যা তাহলে। আর কি খাবি তুই বাবা? না মা, আর খাবো না। তারপর আমি রুমে এসে বিছানায় শুয়ে ভাবতেছি, আমার ছাত্রী এত বোকা, মানুষ যেটা বলে সেটাই করতে চায়। আর এগুলো আমি ভাবতেছি আর হাসতেছি ওর কথা শুনে। তারপর কখন যে ঘুমাই গেছি আমি নিজেই জানি না। ঠিক সন্ধ্যা 7টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি অবাক, কারণ সন্ধ্যা 7টা বাজতেছে, কিন্তু কেউ আমাকে ডাকে নাই। তাই আমি মাকে ডাকতেছি, মা, 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 কই তুমি? আমি রান্নাঘরে, বাবা কাজ করতেছে। কেন, কি হয়েছে? তারপর আমি মার কাছে গিয়ে বলতেছি, তুমি আমাকে আজকে ঘুম থেকে ডাকো নাই কেন? এমনি ডাকি নাই। আর আমি মনে করেছিলাম টিউশন করে এসে তুই টায়ার্ড হয়েছিলিস, তাই ডাকি নাই। ঠিক আছে, এখন খাইতে দাও, খুব ক্ষুধা লেগেছে। ওকে। তারপর মা আমাকে খাইতে দিল। খেয়ে আবার রুমে আসলাম। ভাবলাম অনেক দিন থেকে ফেসবুকে ঢুকি নাই, তাই একটু ফেসবুকে ঢুকে ঘাটাঘাটি করতেছি। তারপর দেখতেছি অচেনা নাম্বার থেকে কে যেন ফোন দিয়েছে। ভাবতেছি এটা আবার কে, কি করব। আমি আবার অচেনা নাম্বার থেকে ফোন আসলে ধরি না। আবার ভাবতেছি ধরলে কি হবে। তারপর ফোনটা রিসিভ করার সাথে সাথেই একটা মেয়ে মিষ্টি কণ্ঠে বলতেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? আমি অচেনা মানুষকে জিজ্ঞাসা করি না। তো এবার বলো কে আপনি, আর আমাকে ফোন দিয়েছেন কেন? আমি আপনাকে ফোন দিয়েছি আপনার সাথে প্রেম করার জন্য। আপনি আমার সাথে প্রেম করবেন? আরে আজব মানুষ তো, আপনার সাথে তো চেনা নেই জানা নাই, আর বলতেছেন প্রেম করবেন। আপনার পরিচয় দেন, না হলে আমি ফোন কেটে দিলাম। আপনার সাথে প্রেম করার শখ নাই। না না, আমি আমার পরিচয় দিচ্ছি।
আমি আপনার ছাত্রী রাফিজা। কি ছাত্রী ভাই আমার? আমাকে আমার বাসাও ভালোভাবে থাকতে দিবে না? এত দুষ্টু হলে হয়? কি হলো স্যার, কথা বলেন না কেন? কোথায় হারিয়ে গেলেন? আমার কথা শুনে ভয় পাইলেন নাকি? বলো, তোমাকে ভয় পাবো কেন? ভয় না পাইলে কথা বলেন না কেন? বলতেছি তো। এটা আবার কার নাম্বার? তুমি না সেই দিন আর একটা নাম্বার দিয়ে ফোন দিলে, এখন আবার আর একটা? এটা আমার আম্মুর নাম্বার, আর সেদিন যেটা দিয়ে ফোন দিয়েছিলাম ওটা আমার নাম্বার। ও, কালকের কথা মনে আছে তো? কিসের কথা? আমার মনে আছে ও কিসের কথা বলতেছে। ওকে রাগানোর জন্য বলতেছি। কেন আমার শর্তের কথা ভুলে গেলেন? কিসের সত্য আর কি ভুলার কথা বলতেছো? ঠিক আছে, কালকে খালি আপনি আমাদের বাড়িতে আসেন, তারপর দেখতে পারবেন। এবার মনে হয় খুব রেগে গেছে। রাফিজা শুনো, এই যা ফোনটা কেটে দিল। তাই আমি ছবি তাই আমি সরি বলার জন্য আবার আমি ফোন দিতেছি, কিন্তু ফোন বারবার বন্ধ বলতেছে। মজা করতে গিয়ে ঝামেলা করে ফেললাম। কালকে আমার কপালে শনি আছে, এটা আমি শিওর। আল্লাহ কালকে আমাকে বাঁচাইও। তারপর আমি ফোনটা পাশে রেখে ঘুমাই গেলাম। সকালে উঠে 7টার সময় উঠলাম, কারণ ফোনে অ্যালার্ম দেওয়া ছিল 7টার। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে রাফিজাকে পড়াতে যেতে হবে। আগে থেকে সন্ধ্যার দিকে পড়াতে যেতাম, আর এখন যে দেশের পরিস্থিতি, স্কুল কলেজ সব বন্ধ রাসেলস ভাইপারের জন্য, তাই সকালে পড়াতে যেতে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে 7:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। মা নাস্তা দাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। বস, আর এত তাড়া কিসের? মা নাস্তা দিতে দিতে বলতেছে, টিউশন করতে যেতে হবে, কিন্তু আসতে তো খা, গলায় আটকে যাবে তো। কিছু হবে না। আমি তাড়াতাড়ি নাস্তা করে মাকে বলতেছি, মা আমি গেলাম। ঠিক আছে বাবা, যা, দেখে শুনে যাস, ওকে? ঠিক আছে মা। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখতেছি একটাও রিক্সা আসতেছে না। আমার হাত ঘড়িতে টাইম দেখতেছি 7:45, আর 15 মিনিট আছে, তাই হেঁটে যাচ্ছি। কিছু দূর যাইতে দেখতেছি একটা আইসক্রিমের দোকান, তাই 2টা আইসক্রিম নিলাম। না নিলে আমাকে মেরে ফেলবে ওর বাবাকে দিয়ে, তাই ভয় নিলাম ছাত্রীর জন্য। আইসক্রিম নিয়ে হেঁটে যাচ্ছি। কিছু দূর যাইতেই 2টা ছেলে একটা মেয়েকে বলতেছে। এটা শুনে মেয়েটা মনে হয় লজ্জা পেয়েছে। আমি মেয়েটার দিকে দেখতেছি, পরনে সেই কাপড়, মানে পরছে ছেলেদের প্যান্ট আর গেঞ্জি, বুকে কোনো ওড়না নাই। আমি ভাবতেছি এই জন্য ছেলেরা মেয়েদের বাজে কমেন্ট করে। আপনাদের এই কাপড় দেখে তো ছেলেরা বাজে কমেন্ট করে। বাজে কমেন্ট করলে নাকি এই ছেলে খারাপ? আরে আপনাদের কাপড় দেখে তো ছেলেদের বাজে কমেন্ট মুখ থেকে বাহির হয়। প্রতিদিন যেখানে সেখানে শোনা যায় যে আজকে অমুক একটা মেয়ে ধর্ষণ হয়েছে, কিন্তু কেউ কি শুনেছেন কোনো মাদ্রাসার বোরকাওয়ালি মেয়ে ধর্ষণ হয়েছে? আজকে মেয়েরা কেন ধর্ষণ হচ্ছে? সেটা হচ্ছে তাদের কাপড়ের জন্য, অন্য কিছু না। যদি আপনারা পরনের কাপড় চেঞ্জ করেন, তাহলে অনেক মেয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পাবে। মেয়েদের বলতেছি, আপনারা কেন ছেলেদের পোশাক পরবেন? আরে মেয়েদের পোশাকের কি অভাব পড়েছে? পড়েনি। আমরা সবসময় ভাবি কেমন করে ছেলেদের নিজের প্রতি আকর্ষণ করা যায়, এটা আমাদের চিন্তা এবং চেতনা। কিন্তু এগুলো করতে গিয়ে আমরা কত পাপ কাজ করতেছি সেটা আল্লাহ শুধু জানে। তাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আর নামাজ আদায় করি। আমি আগের পর্বে বলেছি যে মেয়েদের আসল সৌন্দর্য হচ্ছে পর্দা, এটা আমরা সবাই জানি। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদের দেশের এই মহামারী তুলে নেয়। সবাই বলি আমিন। তো এবার গল্পে আসি। তারপর ছাত্রীর বাসার সামনে এসে মনে পড়ল ফোনে মজা করতে গিয়ে ঝামেলা করছি ছাত্রীর সাথে। কি যে হবে আজকে। আল্লাহ আল্লাহ করতেছি মনের শক্তি নিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই সাথে সাথে দরজা খুলে গেল, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার ছাত্রী রাফিজা।
আর ওর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। দেখতেছি রাফিজা শাড়ি পরেছে, আবার নীল শাড়ি। নীল রং আমার সবচেয়ে প্রিয়। তারপর হালকা মেকআপ করেছে, ঠোঁটে লাল লিপস্টিক। এগুলো দেখে আমি অবাক হয়ে গেছি। কিন্তু এ আজকে শাড়ি পরেছে কেন? কোনোদিন তো শাড়ি পরতে দেখি নাই। মনে মনে ভাবতেছি, কি দেখেন স্যার হা করে? মুখে মশা ঢুকবে তো, মুখ বন্ধ করেন। পরি দেখি, নীল পরি। আমি কি বলতেছি আমি নিজেই জানি না। আপনি এখানে পরি কই পাইলেন? আপনি আপনি তো এখানে দাঁড়িয়ে আছি। আপনি পাগল হয়ে গেলেন নাকি স্যার? ও আমাকে পাগল বলাতে আমার হুঁশ আসলো। তারপর আমি তাকে কি বললাম ভাবতেছি। আমি এগুলো কি বললাম, এখন তো আমাকেই লজ্জা লাগতেছে। স্যার হয়ে ছাত্রীকে কি বলতেছি। স্যার আপনি এখানে দাঁড়িয়ে থেকে পরি দেখবেন নাকি ভেতরে আসবেন? তোমাকে দেখে তো আমি ভিতরে ঢোকার কথা ভুলেই গেছি। কি বললেন স্যার? আরে কিছু না। কি আমার ছাত্রী আমার মনের কথাও শুনতে পায়। চলো ভিতরে যাই, না হলে এখানে আমাকে দাঁড় করিয়ে রেখে খালি প্রশ্ন করবে। তাই কথা ঘোরানোর জন্য বলতেছি। ঠিক আছে স্যার, আসেন। ভিতরে ঢোকার পরে রাফিজা বলতেছে, স্যার আপনি একটু রুমে গিয়ে বসেন, আমি একটু পরে আসতেছি। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসিও। ওকে। তারপর ও কই যেন গেল জানি না। আমি যেই রুমে পড়াই সেখানে গিয়ে একটা চেয়ারে বসলাম। আইসক্রিমগুলো এখনো ওকে দেই নাই। ভাবতেছি এবার আসলে দিব। তারপর সে কোথায় থেকে যেন আসলো, এসে আমাকে বলতেছে, স্যার আমাকে কেমন লাগতেছে শাড়ি পরে? আর আমার আইসক্রিম দেন। আইসক্রিম তো আমি আনি নাই, আমার মনে ছিল না। ওকে রাগানোর জন্য বলতেছি। ও রাগলে ওকে এত সুন্দর লাগে তা আপনাদের বোঝাতে পারবো না। আর বন্ধুরা, আপনারা না দেখলে বুঝতেও পারবেন না। কি আপনি আইসক্রিম আনেন নাই? মনে আছে তো আমার শর্তের কথা না মানলে আমি বাবাকে বলে দিব। আপনি আমাকে কি করতে চাইছিলেন বলে দিব। না, আর মিথ্যা বলা যাবে না। দেখতেছি পানি অনেক দিকে চলে যাচ্ছে, পরে আমি ফেঁসে যাব। তাই তাকে দিয়ে দিলাম আইসক্রিমগুলো। আপনি এত মিথ্যা বলেন কেন স্যার? আপনি আইসক্রিম আনছেন তাও বলতেছেন আনেন নাই। আপনি আমাকে রাগালেন কেন? হ্যাঁ, আরে তোমাকে একটু রাগালাম। তুমি রাগ করলে তোমাকে অনেক ভালো লাগে তাই। কি বললেন? আর একবার বলেন দেখি। কিছু না, বই বের করো। কথা ঘোরানোর জন্য বলতেছি। বন্ধুরা আর আন্টিকে দেখতেছি না কেন? আম্মু আজকে বাসায় নাই, কই গেছে? আমার খালার বাসায় গেছে। কি যেন সমস্যা হয়েছে তাই আজকে বিকেলে আসবে। তো স্যার বলেন না আমাকে কেমন লাগতেছে শাড়ি পরে? ভালো। খালি ভালো? না, অনেক ভালো। ভাবতেছি আজকে ওকে পড়াবো না, কারণ ওর মতিগতি ঠিক না। বাসায় কেউ নাই, শুধু ও আর আমি, তাই খারাপ কিছু হতে পারে বলা তো যায় না। শয়তান তো আমাদের পিছনে আঠার মতো লেগে থাকে, তাই কখন মতিগতি পাল্টে যায় বলা যায় না। আমার জানা মতে বা অনেক শুনেছি যে স্যার ছাত্রীকে ধর্ষণ করেছে। তারা এগুলো কখন করে জানেন? যখন ছাত্রী বাসায় একা থাকে বা বাসায় কেউ থাকে না, এই সুযোগে খারাপ কাজ করে থাকে। আবার সব স্যার এক না, তাই আমিও ভাবতেছি খারাপ কিছু হওয়ার আগে আমাকে এখান থেকে কেটে পড়তে হবে। কি ভাবতেছেন স্যার? কিছু না, শোনো। আজকে তোকে পড়াতে পারবো না। কেন স্যার? আমার একটা খুব জরুরি কাজের কথা মনে পড়ছে, আমাকে সেখানে যাইতে হবে। আমি তাহলে আজকে আসি, ঠিক আছে? না, আপনি যাইতে পারবেন না। আমি আপনার জন্য আজকে আমার খালার বাসায় গেলাম না, আবার আপনার জন্য আমি শাড়ি পরলাম, আর আপনি চলে যেতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি যদি এখান থেকে এক পাও আগান তাহলে আমি কি করব নিজেই জানি না। আমি কিন্তু আমার ক্ষতি করব। কেমন জ্বালায় পড়লাম। আরে শুনো, আমাকে যে যাইতেই হবে, তুমি বুঝতেছো না কেন? খুব জরুরি কাজ, আমাকে যাইতে হবে। আর আমাকে ফোন করলেই তো আর আসতাম না আজকে তোমাকে পড়াতে। আমি কি তোমাকে শাড়ি পরতে বলছি বলো? না, কিন্তু আমি পরছি আপনার জন্য। আপনি আপনার পছন্দের রং নীল, তাই নীল শাড়ি পরেছি। তুমি আমার জন্য কেন শাড়ি পরবে? কারণ কি হলো, আজকে গেলে কেন? না, কিছু না। ঠিক আছে, আমি গেলাম, তুমি থাকো, আজকে পড়াবো না।
প্লিজ স্যার, আপনি যায়েন না। না হলে বাসায় আমাকে একা থাকতে হবে, আর আমি একা থাকতে পারবো না। না, আমি থাকতে পারবো না। তুমি তোমার আম্মুকে বলো তাড়াতাড়ি বাড়িতে আসতে। স্যার, একটা কথা বলি, আর আপনি কি আমার কথা বোঝেন না? কেন একটা মেয়ে একটা ছেলের জন্য তার পছন্দের কাপড় পরে? না, আমি কিছু বুঝি না। ওর কথা আমি বুঝতে পারছি ও কি বোঝাতে চাচ্ছে, কিন্তু এটা করা আমার পক্ষে ঠিক না ছাত্রীর সঙ্গে। সত্যি কি বোঝেন না আপনি? আমি কি বোঝাতে চাচ্ছি, নাকি বুঝেও না বোঝার ভান করতেছেন? আরে না, তুমি কি বলতে চাচ্ছ? আমি কিছু বুঝতেছি না, সোজাসুজি বলো কি বলতে চাও। ঠিক আছে, বলতেছি আমি। আমি কি বলো? আমাকে তাড়াতাড়ি যাইতে হবে। আমি আপনাকে ভালোবাসি স্যার। আমি তোর কথা শুনে অবাক। কবে থেকে? সেই প্রথম দিন থেকে, যেদিন আপনি আমাকে প্রথম পড়াতে আসেন। আচ্ছা, আগে বলো তুমি কোন ক্লাসে পড়ো? কেন, আপনি তো জানেন। জানি তো, তাও বলো। কেন, দশম শ্রেণীতে। আচ্ছা, কি বুঝো ভালোবাসা মানে? কেন, আপনি আমাকে ভালোবাসবেন আর আমি আপনাকে ভালোবাসবো, এটাই তো ভালোবাসা। না, এটা ভালোবাসা না। এটা তোমার ভালো লাগা, ভালোবাসা নয়। ভালোবাসা তৈরি হয় একটা সুন্দর মন থেকে, আর ভালো লাগা কিছুদিনের জন্য। আর এখন তুমি ছোট, এগুলো করা ভালো না। বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম। না, আমি এত কিছু বুঝি না। আমি জানি আপনাকে ভালোবাসি, এটাই। আমি যেখানেই যাই সেখানে আপনাকে দেখতে পাই। পড়তে গেলে আপনার কথা মনে পড়ে। এটা কি ভালোবাসা না? আমি আপনাকে সত্যিই ভালোবাসি। ঠিক আছে, শোনো, আমি গেলাম। ওকে, বাই। ভালো থেকো। না, আপনি আমার কথার উত্তর দেন। আমাকে ভালোবাসবেন কি না? শোনো, আমি এগুলো করতে পারবো না। তুমি হচ্ছ বড়লোকের বেটি, আর আমি হচ্ছি সাধারণ পরিবারের ছেলে। এটা কখনো কেউ মেনে নিবে না। আমার সামনে এইচএসসি পরীক্ষা, আর তোমারও পড়ালেখা শেষ হয় নাই, আর আমারও। তাই এগুলো চিন্তা বাদ দিয়ে লেখাপড়ায় মন দাও। না, আপনি যদি রাজি না হন, আমি মারা যাব বিষ খেয়ে। দেখতেছি রাফিজা তার লিমিট ক্রস করতেছে। এত বোঝাচ্ছি কিন্তু বুঝতেছে না, তাই রাগ করে ওকে ঠাস ঠাস ঠাস। আপনি আজও মারলেন? আপনি আজও মারলেন আমাকে? তো কি করব, তুমি তোমার লিমিট ক্রস করতেছো। আচ্ছা, মনে করো আমরা দুইজন দুইজনের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেলাম, তারপর কি হবে জানো? সেটা তো একবারও ভাবো নাই। কি হবে স্যার? তাহলে শুনো, তুমি হচ্ছ এক বড় পুলিশ অফিসারের মেয়ে, আমি একজন সাধারণ পরিবারের ছেলে। মনে করো আমরা দুইজন দুইজনের সাথে প্রেম করতেছি। হঠাৎ আমাদের সম্পর্কের কথা তোমার মা বাবা জেনে গেল। তখন কি হবে জানো? তোমার বাবা হয় আমাকে জেলে যাবৎ জীবন কারাদণ্ড দিবে, আর না হলে আমাকে এই এলাকা ছাড়তে হবে। তখন আমার পড়ালেখার কি হবে? শেষ করতে পারবো না, আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না। তখন আমি নিঃস্ব হয়ে যাব। এগুলো শোনার পরেও তো আর তোমাকে টিউশন করাতে দিবে না। আরে, তুমি আমার সম্পর্কে কি জানো? আমি যে টিউশনটা করাই, তোমার মা বাবা মাস শেষে যা টাকা দেয় তা দিয়ে কোনো মতে আমাদের সংসার চলে। কখনো রাতেও না খেয়ে থাকতে হয়। আর তুমি আমার সাথে প্রেম করতে চাচ্ছ? কি আছে আমার? আমাকে ভালোবেসে কি পাবে তুমি? কিছু না। তোমরা তো বড়লোক মানুষ, তোমাদের কোনো সমস্যা হবে না। শুধু গরিবরাই সমস্যায় পড়বে। তাই এই সম্পর্ক তৈরি হওয়ার আগে শেষ করা দরকার। এখন তুমি কি করবা সেটা তোমার ব্যাপার। আর যদি বলো টিউশন বন্ধ করে দিতে, তাও আমার কোনো দুঃখ নাই। কাল থেকে আর আসবো না, চলি কেমন? তারপর আমি রাফিজাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে ভাবতেছি, আমি কি বেশি বলে ফেলেছি নাকি? আমার কথায় কষ্ট পেয়েছে মনে হয়। কান্না করতে করতে চোখগুলো লাল করে ফেলেছে। মনে হয় আজকে থাপ্পড় মারাটা ঠিক হয় নাই। যদি ওর মা বাবাকে বলে দেয় এগুলো ভাবতেছি, আর রাস্তা দিয়ে হাঁটতেছি। স্যার, আপনি যতই কিছু বলেন না কেন, আমি তো আপনাকে বিয়ে করব। যদি আপনাকে না পাই বিষ খেয়ে মারা যাব, তাও আপনাকে ছাড়ছি না। কালকে খালি আপনি আসেন না কেন? দেখাবো মজা কাকে বলে। কালকে খালি আপনি আসেন না, দেখাবো মজা কাকে বলে। আর কি বললেন, আমাকে টিউশন করাবেন না? এই রাফিজা কি জিনিস তা কালকে হারে হারে টের পাইবেন। এগুলো ভাবতেছে
তাতে কে যেন কলিং বেল বাজাচ্ছে। তারপর দরজা খুলে তো আমি অবাক, কারণ দরজার সামনে মা বাবা দাঁড়িয়ে আছে। কি রে রাফিজা, এমন করে কি দেখিস? আমাদের কি কখনো দেখিস নাই নাকি? আরে না মা, তোমরা নাকি রাতে আসবে? ও আর বলিস না, অর্ধেক রাস্তা গিয়ে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই আর না গিয়ে ঘুরেই আসলাম। ও। তো তোর চোখ লাল হয়েছে কেন রে? কান্না করছিস নাকি মা? আরে না, কান্না করব কেন? কি যেন চোখে পড়েছে মা। ভেতরে আসো বাবা। তারপর মা বাবা ভেতরে আসলো। তোর স্যার আসে নাই আজকে পড়াতে? মা এসেছিল, কি যেন জরুরি কাজ আছে তাই পড়ায় চলে গেল। ও, তাই না পড়াই চলে গেল। তারপর তারা তাদের রুমে গেলেন ফ্রেশ হতে। ভাবতেছি এই ফাঁকে স্যারের সাথে একটু মজা করি মেসেজ দিয়ে, যে ভাবা সেই কাজ। আই লাভ ইউ স্যার, আমি আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনি এখন কই আছেন? বাসায় গেছেন নাকি রাস্তায়? মেসেজের শব্দে ফোনটা টং করে উঠল। ফোনটা বের করলাম, দেখি একসাথে অনেকগুলো মেসেজ দেখে আমি অবাক। এতক্ষণ তাকে আমি তাহলে কি বুঝাই আসলাম বলেন তো? মেসেজে বলেছে আবার আই লাভ ইউ স্যার। কি করি এই অবুঝ ছাত্রীকে নিয়ে? পাঠক বন্ধুরা বলেন তো, এর জ্বালাই তো আমার ঘুম স্বপ্ন সব হারাই যাবে। কি ফাজিল ছাত্রী আমার! একে যদি বিয়ে করি তাহলে তো আমাকে জ্বালিয়ে মারবে। ধুর, আমি এটা কি বলতেছি? পাঠক বন্ধুরা, আপনাদের একটা সত্যি কথা বলি, আমার ছাত্রীকে আবার বলিয়েন না, ওকে? আমিও কিন্তু রাফিজাকে ভালোবাসি, কিন্তু ওকে বলতে পারি না, কারণ ও বড়লোকের মেয়ে আর আমি কই গরিব ঘরের ছেলে। আর ও যখন আমাকে বলল ভালোবাসি, তখন আমার যে কেমন খুশি লাগছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু পরে ভাবলাম আমি তো গরিব। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে আমার ছাত্রী কল করেছে। মেসেজের উত্তর দেয় নাই দেখে তারপর ফোনটা রিসিভ করতেই বলতেছে, আই লাভ ইউ স্যার। ফাইজলামি বাদ দিয়ে কি বলবা বলো, আর কি জন্য ফোন দিয়েছো? প্রেম করার জন্য ফোন দিয়েছি। কি করো বাবু? এই, আমি কারো বাবু না। আর স্যারকে কেউ এগুলো বলে নাকি? কেউ না বললেও আমি বলি। আর যদি ফাইজলামি করো আমি ফোন কেটে দিব বলে দিলাম। ঠিক আছে, আর করব না। এবার বলেন কই আছেন এখন? আমি এখন রাস্তায় আছি। কেন এখনো বাসায় যান নাই? যাচ্ছি তো। ওকে, যান বাসায়, তাড়াতাড়ি যান। স্যার, আপনি আমাকে কালকে পড়াতে আসবেন। যদি না আসেন তাহলে আপনার বাসায় গিয়ে আপনার মায়ের কাছে বিচার দিব আর বলবো আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছেন। আল্লাহ, এটা কি বলো রাফিজা? আমি আবার কবে তোমাকে বিয়ে করলাম? মিথ্যা বলতেছো কেন? বিয়ে করেন নাই, কিন্তু যদি কালকে আমাকে পড়াতে না আসেন তাহলে আমি মিথ্যা বলবো আপনার মাকে। ঠিক আছে, যাব, কিন্তু এগুলো কাউকে বলিও না প্লিজ। তোমার একটা মিথ্যা বলাতে আমার জীবন চলে যাবে, তোমার বাবার গুলি খেয়ে। ঠিক আছে, কালকে তাড়াতাড়ি আসবেন আর আমার জন্য আইসক্রিম আনবেন। ওকে পুরো আইসক্রিমের দোকান নিয়ে গিয়ে দিব, তাও মিথ্যা বলো না। মিথ্যা বললাম কারণ টাকা তো বেশি নাই আমার কাছে। ফির দোকানের সব আইসক্রিম নিয়ে যেতে যাচ্ছি। না, আপনাকে দোকানের সব আইসক্রিম আনতে হবে না, শুধু 2টা আইসক্রিম আনবেন, ওকে? ঠিক আছে, অবুঝ হলেও স্যারের দুঃখ বুঝো, এটাই অনেক। তাহলে এখন ফোন রাখলাম, আম্মু ডাকতেছে। ওকে, যাও। তারপর কিছু রাস্তা হাঁটার পরে বাসায় আসলাম। বাসায় গিয়ে প্রতিদিনের মতো আজও খাবার খেয়ে রুমে রেস্ট করতে যাচ্ছি। ভাবতেছি একটু পড়তে বসি। বই খুলে বসে আছি প্রায় 15 মিনিটের মতো, কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারছি না, কারণ অনেক দিন ধরে বই নিয়ে পড়তে বসি নাই। দেশে যে রাসেল ভাইপারের জন্য পড়ালেখা করার আর ইচ্ছা করে না। স্কুল কলেজ সব বন্ধ, কিভাবে পড়ালেখাটা হবে বলেন? তাই কি আর করার, বই পড়া বাদ দিয়ে ভাবতেছি একটু ঘুমানোর দরকার। পড়াতে মন না বসলে তো আর পড়া হবে না। তারপর ঘুমাই গেছি কখন আমি নিজেই জানি না। ঘুম থেকে উঠলাম মায়ের ডাকে। গোসল করে নামাজ পড়তে যা। মা, কখন আজান দিয়েছে? একটু আগে। তুই গোসল করে তাড়াতাড়ি মসজিদে যা। ওকে মা। গোসল করে নামাজ পড়তে যাইতেছি আর ভাবতেছি জীবনে তো আমরা অনেক পাপ করলাম, কিন্তু তাও আমরা আল্লাহকে ভয় করতেছি না। কারণটা কি?
শুধু শুধু পাপের ভার বেশি করতেছি, খেলতেছি ভালোবাসার নামে ধর্ষণ, লীলা। এটা কি আমাদের ইসলাম না? এটা হচ্ছে ইসলামের বিপরীত। ইসলাম বলে পর্দা করো, কিন্তু আমরা দিন দিন ভাবতেছি আর কত শর্ট কাপড় পরলে ভালো লাগবে, মানুষ আমাকে দেখবে। এগুলো করে কি লাভ? আমাদের কিছুই লাভ নাই, বরং আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের ভাবতে হবে একদিন আমাদের সবাইকে মরতে হবে, কিন্তু মরার পরে আল্লাহকে কি দিব, কি দেখাবো? কিছুই দিতে পারবো না পাপ ছাড়া। এটার জন্য জাহান্নাম পেয়ে যাব। আমরা তো এটা চাই না, চাই আমরা চিরশান্তির স্থান জান্নাত। এটা পেতে হলে নামাজ পড়তে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। রাসেল ভাইবার, এটা তো আল্লাহর সৃষ্টি ভাই। মানুষ এই রোগ মুক্ত করতে পারবে না যদি আল্লাহ না চায়। তাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি যেন এই রোগ আমাদের দেশ থেকে মুক্ত হয়, আগের মতো যেন আমাদের দেশটা হয়। অনেক কিছু ভেবে ফেলেছি। এদিকে নামাজের টাইম আছে আর 1 মিনিট, তাই তাড়াতাড়ি মসজিদে গেলাম। নামাজ শেষ করে মসজিদের গেট দিয়ে বাহির হতেই এক বন্ধুর সাথে দেখা। তার সাথে কথা বলতে বলতে আবার বাসায় আসলাম। বাসায় এসে মাকে বলতেছি, মা ভাত দাও, খুব ক্ষুধা লেগেছে। ওকে বাবা, বস। তারপর মা খাইতে দিল, খেয়ে আবার রুমে আসলাম। ভাবলাম একটু ফেসবুকে ঢুকি। ঢোকার সাথে একটা নোটিফিকেশন আসলো, ফ্রেন্ড রিকোয়েস্ট। দেখতেছি একটা মেয়ের আইডি, নাম হচ্ছে অচেনা মেয়ে। ভাবতেছি অ্যাকসেপ্ট করব না, কিন্তু দেখতেছি ওই আইডি থেকে মেসেজও দিয়েছে। মেসেজে লেখা, আসসালামু আলাইকুম। ও হ্যালো, কথা বলেন না কেন? আরে আপনারা তো ভাব কেন? আপনি গল্প লেখেন দেখে কি ভাব দেখাতে হবে? আরও অনেক কিছু মেসেজে বলেছে, সেগুলো আপনাদের বললাম না। তারপর আমিও মেসেজের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ পরে রিপ্লাই আসলো, কেমন আছেন? আর আপনারা তো ভাব কেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি আবার কখন আপনাকে ভাব দেখালাম? কেন? আমি মেসেজ দিয়েছি আপনাকে, কালকে মেসেজ দিয়েছি আর রিপ্লাই দিচ্ছেন আজ। আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা কি একসেপ্ট করবেন একটু? ও, আমি ফেসবুকে কালকে আসি নাই তো তাই। আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি। তারপর আমি তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। কিছুক্ষণ পরে আবার সেই আইডি থেকে মেসেজ আসছে। মেসেজে ঢুকে দেখতেছি আমাকে বলতেছে, ধন্যবাদ আপনাকে আমার রিকোয়েস্টটি একসেপ্ট করার জন্য। ইটস ওকে। তো কি করেন এখন? এই তো আপনার সাথে কথা বলতেছি। আমি বসে আপনার সাথে চ্যাট করি। আপনি? ওইভাবে অনেক কথা হলো সেই মেয়েটার সাথে। তার সাথে ভালো একটা সম্পর্ক হলো। তার সাথে কথা বলতে বলতে বিকাল হয়ে গেছে, তাই আমি তাকে বলতেছি, ওকে বাই, ভালো থাকবেন। আর কি কথা বলবেন না? আমার তো আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে। পরে কথা হবে বাই। এই বলে আমি ফেসবুক থেকে বাহির হইলাম। তারপর একটু খেলা দেখতে বাহির হলাম। আমার বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ আছে, সেখানে প্রতিদিন খেলা হয়, তাই প্রতিদিন বিকালে খেলা দেখতে যাই। খেলা দেখে মাগরিবের নামাজ পড়ে আবার বাসায় আসলাম। তাতে মা বলতেছে, ইমান, তুই তো আর পড়তে বসিস না কেন? কলেজ বন্ধ হওয়ার পর থেকে তো একদিনও পড়তে বসিস নাই, তাই এখন গিয়ে পড়তে বস যা। সোজা রুমে আসলাম। কিছু বললাম না, কারণ কলেজ বন্ধ হওয়ার পর থেকে আর পড়তেই বসি নাই, তাই আবার বই খুলে বসে আছি। পড়াতে তো মন চায় না, খালি বই খুলে বসে আছি, না হলে মা আবার বকা দিবে। তারপর এশার আজান দিল, তাই মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়ে এসে বাসায় দেখি মা খাতা ধরে বসে আছে। মা খাট ধরে বসে আছে। ভিতরে ঢুকতে মা বলতেছে, ইমান, ভাত খেয়ে একেবারে রুমে যা। ওকে মা দাও তাহলে। তারপর খেয়ে রুমে আসলাম। শুয়ে শুয়ে রাফিজার কথা ভাবতেছি ফোন দিব না কি আজকে। কেন যেন খালি ওর কথা মনে পড়তেছে। প্রেমে পড়ে গেলাম নাকি? আরে ভুল বলতেছি কেন? প্রেমে তো পড়েই গেছি। রাতে আর ফেসবুকে ঢুকলাম না, তারপর ঘুমাই গেলাম। প্রতিদিনের মতো সকাল 7টার সময় ঘুম থেকে উঠে নাস্তা করে রাফিজাকে পড়ানোর লক্ষ্যে বাসা থেকে বাহির হলাম। রাফিজার বাসার সামনে আসলাম ঠিক 7টা 55 মিনিটে। আরও 5 মিনিট টাইম আছে, তারপর
ওদের বাসার কলিং বেলে চাপ দিলাম। প্রায় 3বার দেওয়ার পরে দেখতেছি এক অচেনা মেয়ে গেট খুলল। আমি তো এই মেয়েকে দেখে অবাক। আসসালামু আলাইকুম। প্রথমে সালাম দিয়ে শুরু করলাম। আমি মেয়েটাকে দেখে অবাক হলাম, কারণ এই মেয়েকে কখনো এই বাড়িতে দেখি নাই, তাই অবাক হলাম। মেয়েটার পরনে কালো রঙের একটা 3 পিস, চোখে চশমা লাগানো, যাকে বলে 4 চোখা। হা হা হা। তারপর মেয়েটা আমাকে বলতেছে, এই যে মিস্টার, কে আপনি? কে মানে? আপনি কে? আর আপনাকে তো কখনো এই বাড়িতে দেখি নাই। আমি যেই হই, কিন্তু আপনি কে? আর এত সকালে এই বাসায় কি? আপনি কি চোর নাকি? আরে আমি কেন চোর হতে যাব? আমি একজন ভদ্র ছেলে, ঠিক আছে? দেখে তো বোঝা যাচ্ছে কথা ভালো। আপনি মনে হয় কখনো মেয়ে মানুষ দেখেন নাই জীবনে। কেন? আর মেয়ে মানুষ দেখি নাই মানে দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? তাহলে আমার দিকে তখন তাকিয়েছিলেন কেন? কখন? কখন মানে একটু আগে। কি হয়েছে রে আপু? কার সাথে এত সকালে ঝগড়া করতেছিস? দেখ তো রাফিজা, কে ছেলেটা? দেখে তো মনে হয় ছোট্টর হবে। কই দেখি, শর্ত আপু, দরজার সামনে এসে দেখি। সর। এ কাম সারছে, স্যারকে আপু চোর বলতেছে? আরে স্যার আপনি? আসসালামু আলাইকুম। আপু, এটা আমার স্যার, আমাকে প্রাইভেট পড়ায়, আর তুমি তাকে চোর বলতেছো? তোর স্যার এটা আমাকে আগে বলবি না? আর তোর স্যার তো দেখতেছি খুব লজ্জা, মেয়ে মানুষ দেখলে লোভ সামলাতে পারে না। চুপ করো তো আপু। মনে হয় রাফিজা রাগ করছে, তাই তার চোখগুলো লাল হয়েছে। মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে। আমি তো ওদিকে দেখে ভয় পেয়ে গেছি। আজকে কি যে করে আমাকে। স্যার আপনি রুমে আসেন। তারপর আমি রাফিজার কথা শুনে রুমের ভিতরে গেলাম। তারপর রাফিজা আমার পিছনে পিছনে আসতেছে আর তার বোনকে বলতেছে, আপু তুমি রুমে যাও, আমি পড়তে বসি, স্যার আসছে। ওকে যা। কেমন আছো রাফিজা? কথা বলতেছে না। কি হলো রাফিজা, কেমন আছো? বলো না কেন? আর তুমি কি কোনো কারণে রাগ করছো? আর এই নাও তোমার আইসক্রিম। তাও কিছু বলতেছে না। কি হলো, আইসক্রিম নাও। তারপর নিল, কিন্তু কথা বলতেছে না। কি যে হলো! আর কথা না বললে কিভাবে পড়াবো বলেন তো বন্ধুরা? বই বের করো। বই না বের করে চুপ করে বসে আছে। কি করি তাই ভাবতেছি। তারপর আবার ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তারপরও বলতেছে, আপনি এত খারাপ কেন? হ্যাঁ, আমি আবার কি করলাম? কেন আপনি আমার বোনের দিকে চেয়েছিলেন কেন? আপনাকে ওই খারাপ বললো কেন? ও, এই কথা। আমি তো ওই মেয়েকে চিনি না, আর ওকে কোনোদিন দেখি নাই, তাই চেয়েছিলাম। দেখেন নাই দেখেন, দেখেন নাই দেখে কি আপনি ওর দিকে চেয়ে থাকবেন? আমার চেয়ে কি আমার আপু ভালো? আমি ওর চেয়ে ফর্সা। আপনি শুধু আমার দিকে চেয়ে থাকবেন, অন্য কারো দিকে তাকাবেন না। এরপর যদি শুনি আপনি অন্য কোনো মেয়ের দিকে চেয়েছিলেন, তাহলে আপনাকে মেরে ফেলবো, নইলে চোখ তুলে নিব। কি মেরে ভাই, এত রাগ! আজকে প্রথম আমি রাফিজার রাগ দেখলাম। আমি তো ভয় শেষ। চোখ মুখ লাল হয়ে গেছে রাগ করার কারণে। কি হলো? কথা মনে থাকবে আমি কি বললাম আপনাকে? ঠিক আছে, আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। হুম, এবার ঠিক আছে। তো এবার তো বই বের করো, গণিত বই বের করো। ঠিক আছে স্যার। তারপরও বই বের করলো। হঠাৎ মনে হলো ওকে যে আমি আইসক্রিম দিলাম, ও ওটা কি করলো? না খেলে তো গলে যাবে। তারপর পাশে তাকিয়ে দেখতেছি রেখে দেওয়া আইসক্রিম তো গলতে শুরু করছে। তাই ওকে বললাম, রাফিজা তুমি আগে আইসক্রিমগুলো খাও, তারপর না হয় বই পড়িও, ওকে? না হলে গলে যাবে ওগুলো। ঠিক আছে স্যার। তারপর ও আমাকে একটা দিতে চাচ্ছিল, কিন্তু আমি নেই নাই, কারণ ওর জন্য আনলাম আর আমি খাবো, এটা কেমন দেখায় না? স্যার আপনি একটা নেন না। আরে না, তুমি খেলেই হবে। ওকে। তারপর দেখতেছি ও আইসক্রিম খাচ্ছে ছোট বাচ্চাদের মতো, ঠোঁটে মুখে আইসক্রিম ভরে একাকার করেছে। দেখে একদম বাচ্চা লাগছে। আমি এগুলো দেখে আসতেছি। স্যার আপনি হাসতেছেন কেন? আর আপনি আমার দিকে এমন ভাবে দেখতেছেন কেন? ওর কথায় আমার হুঁশ আসলো। ওর কথা শুনে একটু লজ্জা পাইলাম। তারপর ওকে বললাম, আরে কিছু না, তোমার আইসক্রিম খাওয়া দেখতেছি। আর তুমি বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছ, তাই এগুলো দেখে হাসতেছি। ও, আমি এভাবেই আইসক্রিম খাই। তাই নাকি? হা হা হা। হুম। ঠিক আছে, খাও।
তারপর খাওয়া শেষ করে আমাকে বলতেছে, স্যার আমার খাওয়া শেষ হয়েছে, এবার পড়া শুরু করি। এইভাবে পড়বে, হা হা হা। হাসেন কেন স্যার? তোমার মুখে আইসক্রিম লেগে আছে, যাও মুখ ধুয়ে আসো। আমার কথায় মনে হয় একটু লজ্জা পেয়েছে। তারপর সে মুখ ধুয়ে আসলো। স্যার এবার বলেন কোন অঙ্ক করব এবং কত অধ্যায়? বীজগণিতের অষ্টম অধ্যায় বের করো। ওকে স্যার, বের করতেছি। এবার আমাকে অঙ্ক করতে দেন। আমাকে বেশি বোঝাতে হয় না রাফিজাকে, কারণ ও একটু ভালো ছাত্রী তো, তাই একটু বুঝাই দিলে বুঝে ফেলে। আগে আমাকে দাও, আমি তোমাকে 2টা অঙ্ক বুঝাই দেই, তারপর না হয় তুমি করিও। ওকে স্যার। তারপর তাকে 2টা অঙ্ক বুঝাই দিলাম, তাকে 2টা অঙ্ক করতে দিলাম। এই নাও। ওকে স্যার। কিছুক্ষণ পরে দেখতেছি ও বলতেছে, স্যার এই নেন, আমি অঙ্ক করে ফেলেছি। কি ব্যাপার, অঙ্ক দিলাম একটু আগে, তাতে এত তাড়াতাড়ি করে ফেললো? দেখি খাতাটা। এই নেন স্যার। আমি ভাবতেছি ও হাসতেছে কেন, কি হলো আবার? কি ব্যাপার রাফিজা, হাসতেছো কেন তুমি? এমনি স্যার, আপনি অঙ্ক দেখেন। খাতাটা হাতে নিয়ে অঙ্ক দেখে তো আমি অবাক, কারণ অঙ্ক না করে লিখেছে। আই লাভ ইউ স্যার। এটা দেখে আমি রাগ করব নাকি হাসবো সেটাই ভেবে পাচ্ছি না। কি স্যার, অঙ্ক ঠিক হয় নাই? এটা কি করছো রাফিজা? তোমাকে না বলছি পড়ার সময় কোনো ফাইজলামি করবে না। অঙ্ক করা বাদ দিয়ে এখানে কি লিখছো? কি লিখেছি স্যার? এমন ভাব করতেছে মনে হয় জানেই না ও কি লিখছে। কি লিখছো তুমি জানো না? না স্যার, আপনি একটু পড়ে শোনান তো। কি ফাজিল রে ভাই, দেখেন দেখি। লাভ ইউ লিখছো কেন অঙ্ক করা বাদ দিয়ে? স্যার আপনি আমাকে আই লাভ ইউ বলেছেন, আপনি আমাকে ভালোবাসেন এটা স্বীকার করেছেন। স্যার আমাকে ভালোবাসে। ও কথা শুনে আমার তো সেই রাগ উঠতেছে, কিন্তু ওর হাসির কাছে আমার রাগ কিছুই না। এমন সুন্দর হাসি, ওর বাঁকা ঠোঁটের, একেবারে চমৎকার। ওর হাসি দেখে আমার রাগ যে কই হারাই গেছে আমি নিজেই জানি না। রাফিজা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ওকে থামানোর জন্য একটু ধমক দিলাম। আই লাভ ইউ টু স্যার, আমিও ভালোবাসি আপনাকে। আরে আমি কি তোমাকে আই লাভ ইউ বলেছি? ওটা তো তোমাকে পড়ে শোনালাম। না, আপনি আমাকে আই লাভ ইউ টু বলেছেন একটু আগে। আরে ওটা তো তুমি লিখছো। হ্যাঁ, কিন্তু আপনি তো আপনার মুখ দিয়েই বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু কোনো কিন্তু না, আপনি আমাকে বলেছেন আই লাভ ইউ। আজকে মনে হয় ফেঁসে গেলাম, কেন যে লেখাটা পড়তে গেলাম। কি হলো স্যার? হ্যাঁ, আরো অনেক ফাইজলামি করছো। এবার অঙ্ক করো, না হলে আন্টিকে বলে দিব। বলেন বলেন, আমিও বলে দিব আপনি স্যার হয়ে ছাত্রীকে আই লাভ ইউ বলেছেন। আমাকে ব্ল্যাকমেইল করতেছো? না, আমি কি আমার সোনাকে ব্ল্যাকমেইল করতে পারি? আমার 2 গাল টেনে বলতেছে, আমি কিন্তু আন্টিকে বলে দিব। তাতেই দরজার কাছ থেকে আন্টি বলতেছে, কি বলে দিবে আমাকে ইমান? আন্টি আমাকে ছেলের মতো দেখে তো, তাই। ওনাদের কোনো ছেলে নেই, তাই এই সুযোগে রাফিজাকে বিয়ে করব নাকি? হা হা হা। মিথ্যা বললাম পাঠক বন্ধুরা, আবার বলিয়েন না আন্টিকে আপনারা। এই সেরেছে, কি বলি এখন? কি হলো বাবা বলো। আর রাফিজা কি বেশি ফাজলামি করতেছে? করলে আমাকে বলিও, ঠিক আছে? ঠিক আছে আন্টি। এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো, তাই দেখতেছি একটু জোরে কথা বলতেছিস, তাই চলে আসলাম। আর কি নিয়ে এত জোরে কথা বলতেছিস? কিছু না, তুমি এখন যাও। আর স্যার আমাকে এমন একটা কথা বলেছে সেটা শুনে একটু জোরে হেসেছি, তাই। তুমি শুনে আসছো। কি স্যার, ঠিক হয় নাই? হুম, ঠিক বলেছ। কি স্যার, আপনি ভয় পাচ্ছেন কেন? কই ভয় পাচ্ছি? তাহলে তোতলাচ্ছেন কেন স্যার? কই? রাফিজা আমি গেলাম, ভালো করে পড়, আর স্যারের সাথে ফাজলামি করবি না। ওকে আম্মু। কই? তারপর আন্টি চলে গেল। মনে হচ্ছে আমার প্রাণ ফিরে পেলাম। এবার ফাইজলামি বাদ দিয়ে যেগুলো অঙ্ক করতে দিয়েছি ওগুলো করো। কই ফাজলামি করলাম? ঠিক আছে স্যার। তারপরও ফাজলামি না করে ভালো মেয়ের মতো অঙ্কগুলো করলো। আমি তাকে পড়ানো শেষ করে ওকে আমি বলতেছি, রাফিজা তাহলে আজকে আমি যাই। ঠিক আছে স্যার, যান। তারপর আমি বাহিরে বের হতে আমাকে অবাক করে দিল। হঠাৎ করে কে যেন আমার ঠোঁটে তার ঠোঁট দিয়ে চেপে ধরেছে, সেই জন্য আমি অবাক। তারপর দেখতেছি এটার কেউ না, আমার অবুঝ ছাত্রী রাফিজা। প্রায় 5 মিনিট পরে ছাড়ল। আমার তো দম বন্ধ হওয়ার মতো। তারপর রাফিজা আমাকে ছেড়ে দিয়ে কই যে চলে গেল, মনে হচ্ছে রকেটের গতিতে চলে গেল।
আমি তো অবাকের উপরে অবাক হচ্ছি। এটা রাফিজা কি করলো এগুলো ভাবতেছি আর রুম থেকে বাহির হচ্ছি। এই যে লুচ্চা মাস্টার, পড়া শেষ হলো? আমি তাকিয়ে দেখি সেই মেয়েটা মানে রাফিজার বড় বোন। কেমন বোন আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি তো অবাকের উপরে অবাক হচ্ছি। এটা রাফিজা কি করলো এগুলো ভাবতেছি আর রুম থেকে বাহির হচ্ছি। এই যে লুচ্চা মাস্টার, পড়া শেষ হলো? আমি তাকিয়ে দেখি সেই মেয়েটা মানে রাফিজার বড় বোন। কেমন বোন আমি ঠিক বুঝতে পারতেছি না। কি হলো লুচ্চা মাস্টার, কি ভাবেন? কিছু না, ওকে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, যান। কি মেয়ে রে ভাই, খালি খালি আমাকে লুচ্চা বলে। আরে ওকে একটু দেখেছি, দেখে আমাকে লুচ্চা বলতেছে। এগুলো ভাবতেছি, তখন কে যেন আবার ভাগতেছে। বাসায় যাচ্ছ বাবা? পিছনে ফিরে দেখি আন্টি ডাকতেছে। জি আন্টি, বাসায় যাচ্ছি। তো বাবা নাস্তা করে যাও। না আন্টি, আজকে করব না, অন্য একদিন। ঠিক আছে বাবা, যাও। ওকে আন্টি। ভাবতেছি রাফিজা কই গেল, দেখতে পাচ্ছি না। যদি আর একবার দেখে যেতে পারতাম। কি লুচ্চা স্যার, এদিক ওদিক কি দেখেন? কিছু খুঁজতেছেন নাকি? আরে না, আর প্লিজ আপনি আমাকে লুচ্চা না বলে আমার একটা সুন্দর নাম আছে, ওটা বলবেন। আমি তো লুচ্চাই বলবো, লুচ্চা স্যার। ঠিক আছে, আপনি কি বলবেন বলেন, আপনার সাথে তর্ক করে লাভ নাই। হ্যাঁ লুচ্চা স্যার। ধ্যাত, আর থাকা যাবে না এখানে। মেয়েটা দেখতেছি খুব শয়তান। তারপর আর একটু ওখানে না থেকে বাসায় যাওয়ার জন্য রাস্তা ধরলাম। মেয়ে মানুষ মানেই ভেজাল। রাস্তা দিয়ে যাইতেছি আর হাসতেছি, কারণ রাফিজার কাহিনী দেখে। এভাবে কাহিনীগুলো ভাবতেছি আর রাস্তা হাসতেছি। তো রাস্তার একপাশে দেখতেছি একটা ছেলে একটা মেয়েকে মারতেছে। এগুলো দেখে আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছি, কি হয়েছে? দেখেন তো ভাই, ছেলেটা আমাকে মারতিছে। কি ভাই, তুমি এই মেয়েটাকে মারতেছো কেন? ভাই, একে কি আমি সাধে মেরেছি? এই শালি হচ্ছে একটা ঠকবাজ। এর খালি রূপ আছে, কিন্তু মনটা একেবারে জঘন্য। একে ভালোবেসে আমি ভুল করেছি। কেন ভাই, মেয়েটা কিছু বলতেছে না? এ আমাকে ভালোবেসে আবার অন্য ছেলে কেউ ভালোবাসে, কি করব বলেন? তারপর ও আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছিল, কিনে দেয়নি দেখে ও আমার সাথে আজ 5 দিন থেকে কথা বলতেছে না। তার খোঁজ নিতে গিয়ে দেখি ও অন্য ছেলের সাথে প্রেম করতেছে। ভাই কি করব বলেন একে? আমি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ধোঁকা দিচ্ছে। মন থেকে ভালোবাসা কি পাপ বলেন? ওকে তো আমার মেরে ফেলতে মন চাচ্ছে। ছেলেটা কাঁদতেছে আর কথাগুলো বলতেছে। কি বলবো এখন সেটাই ভাবতেছি। আমি দেখেছি যে কেউ মন থেকে কাউকে ভালোবাসলে তাকে ঠকতেই হয়। আর এখনকার মেয়েরা শুধু টাকাকে চিনে। যতই আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন, সে শুধু টাকাকে ভালোবাসে। কেন যে আপুরা এটা করে আমি জানি না। টাকাই কি আপনাদের সুখ দিতে পারবে? না, পারবে না। তাই টাকাকে না দেখে মানুষের মনকে চিনতে শিখুন, তাহলে কেউ কষ্ট পাবে না। হাত পা ভেঙে গেলে জোড়া দেওয়া যায়, কিন্তু কারো একবার মন ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। আপুরা, আপনারা যাকেই ভালোবাসেন না কেন, মন থেকে ভালোবাসতে শিখুন, টাকাকে না। আর ছেলেদের কিছু বলি, ভাই, আমাদেরও তো দোষ আছে। আমরা মেয়েদের রূপ দেখে কেন পাগল হয়ে যাই? আরে এদের রূপ প্রকৃত রূপ না, এটা তো কিরিমের দেওয়া রূপ। এইটা দেখে আমরা পাগল হয়ে যাই। এদের রূপ হচ্ছে বিষ। যে একবার পাগল হবে তাকে একবারে বিষ খাওয়াই ছাড়বে। আপনি যতই মন থেকে ভালোবাসেন না কেন, আপনাকে তুচ্ছ করে নিয়ে বেড়াবে। ভাই, রূপকে নয়, মনকে ভালোবাসি, তাহলে সার্থক হব। আরে ভাই, আমরা কেন মেয়েদের পিছনে ঘুরে বেড়াবো? মেয়েরা আমাদের পিছনে ঘুরে বেড়াবে, কিন্তু আমরা করি তার উল্টোটা। আরে আমাদের তো জন্মের সময় একটা মেয়ে কপালে লেখা আছেই, আমরা না চাইতেই পাবো। কারণ আমরা যখন বিয়ে করব তখন। কেন যে এদের পিছনে ঘুরে বেড়াই? এদের পিছনে যত ঘুরবেন তত ভাব দেখাবে। তাই আমার জানা মতে এদের পিছনে না ঘোরাই ভালো। তো এবার গল্পে আসি। আপু, ছেলেটাকে কি তুমি ভালোবাসতে? ওটা কি তোমার বয়ফ্রেন্ড? হ ভাই। তাহলে তাকে ঠকালে কেন? এটা কি ঠিক করছো আপু? না, সরি ভাইয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে সরি বলতে হবে না, ওকে বলো।
ঠিক আছে ভাইয়া, সরি, আমি বুঝতে পারি নাই তুমি এত কষ্ট পাবে। ওকে, তুমি ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তারপর আমি তাদের মিল করে দিলাম আর বললাম, আপু এই ভুল করিও না আর। তবে একটা কথা হচ্ছে কি, মানুষ ভুল করে অনেক কিছু শিখতে পারে। প্রত্যেক মানুষ জীবনে একটা না একটা ভুল করে থাকে, ভুলের মাধ্যমে শিখে। তাদের দুজনকে মিলিয়ে দিয়ে আমার অনেক ভালো লাগতেছে। আমার কপাল আজকে মনে হয় অনেক ভালো। তারপর আবার বাসায় যাওয়ার জন্য রাস্তায় হাঁটতেছি, তাতে দেখতেছি ফোনে কে যেন মেসেজ করেছে। মেসেজ ওপেন করতে দেখি রাফিজা মেসেজ করেছে। স্যার, আজকের কিসটা কেমন হয়েছে? কি মেয়ে ভাই, লজ্জা শরম কিছুই নাই। কিস করেছে আবার বলতেছে কেমন হয়েছে কিস। কিস আবার কেমন হয়? আমি উত্তর দিলাম, কেমন মানে মিষ্টি নাকি ঝাল? আমি জানি না কেমন। স্যার, আপনি কি বলতে লজ্জা পেয়েছেন? আমি কিন্তু কিস করে মিষ্টি পেয়েছি। কালকে কিন্তু আবার করব। ভাই আপনারা বলেন, কিস কি কখনো মিষ্টি লাগে? কেউ কি কখনো কাউকে কিস করেছেন? এটা আমার প্রশ্ন পাঠকদের কাছে। প্লিজ সবাই বলবেন কি করবে। কিস? কালকে তোমাকে মারবো, আর না হলে তোমার আম্মাকে বিচার দিব। কি? আম্মুকে বিচার দিবেন? আমিও বিচার দিব। কিসের বিচার? কেন, আপনি যে আজকে আমাকে কিস করলেন আরে এটা তো তুমি করেছো। সেটা তো আপনি আর আমি জানি, আম্মু তো না। সেটাই তো, এই মেয়ে তো আমাকে জ্বালাই মারবে। ঠিক আছে, আমি আর তোমাকে পড়াতেই যাব না। কেন স্যার? এমনিতে যাব না। তাহলে আপনি চলবেন কেমন করে যদি আপনি আমাকে না পড়ান? সেটাও তো ঠিক, ওকে পড়াই যে টাকা পাই সেটা দিয়ে আমরা চলি। আবার ভাবতেছি যে ওকে আর পড়ালে আরো ঝামেলায় পড়বো। ওর যে দিন ওর যে দিন দিন ফাইজলামি বেড়ে যাচ্ছে। এভাবে চললে তো ওর পড়াশোনা হবে না। যদি ওর মা বাবা বুঝতে পারে তাদের মেয়ে তার স্যারের সাথে প্রেম করতেছে, তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আর আমি ওকে পড়াতে যাব না। আমার সমস্যা হয় হোক, কিন্তু আমি আর রাফিজাকে কাল থেকে আর পড়াতে যাব না। কি হলো স্যার, কথা বলতেছেন না কেন? কি হলো স্যার, কথা বলতেছেন না কেন? আমি আর রাফিজার মেসেজের উত্তর দেই নাই। ভাবতেছি এই সিমটা রাখবো না। পরে ভাবতেছি এই সিমটা আমার অনেক পুরনো, তাই চেঞ্জ করতেও চাচ্ছি না। এভাবে ভাবতে ভাবতে বাসায় চলে এসেছি। বাসায় গেট দিয়ে ঘরে ঢুকতেই মা বলতেছে, বাবা, তুই এসেছিস? হ্যাঁ মা, কেন কি হয়েছে মা? কিছু না। এইটা বললেই মা এটা বলতেই মা হঠাৎ করে পড়ে যাচ্ছিল, তাই আমি দৌড়িয়ে ধরে ফেললাম। মা 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 তোমার কি হয়েছে? মা কথা বলো মা। কান্না চলে এসেছে, কারণ মা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই। তারপর দেরি না করে মাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। এভাবে ঘরে থাকলে হবে না, ডাক্তার আনতে হবে। মার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তাই তাড়াতাড়ি ডাক্তার ডাকতে বাড়ি থেকে বাহির হইলাম। ডাক্তার ডাকতে বেশি সময় লাগে নাই, কারণ আমাদের বাসার পাশে একজন ডাক্তার আছে, তাকে ডেকে আনলাম। আঙ্কেল, দেখে তো আমার মার কি হয়েছে। মার কিছু হলে আমি বাঁচবো কি করে? বাবা শান্ত হও, তোমার মার কিচ্ছু হবে না, আমি দেখতেছি। ওকে আঙ্কেল, দেখেন। ডাক্তার আঙ্কেল মাকে দেখে বলতেছেন যে তোমার মা মনে হয় বেশি টেনশন করে আর খাবার ঠিক মতো খায় না। আমি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালে তোমার মা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ দিতে হবে না, এখন যাও এগুলো ওষুধ নিয়ে আসো, 2 ঘন্টা পর তোমার মার জ্ঞান ফিরবে। ওকে আঙ্কেল। আর আপনাকে কয় টাকা দিব? আমাকে টাকা দিতে হবে না, তুমি ওই টাকা দিয়ে তোমার মার ওষুধ কিনে নিয়ে আনো। এটা কি বলেন আঙ্কেল, টাকা কেন নিবেন না? ওষুধ কিনে নিয়ে আসো। আরে দিতে হবে না, তাহলে আমি আসি। ঠিক আছে চলেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। ওকে চলো। তারপর ডাক্তার আঙ্কেলকে এগিয়ে দিয়ে ওই পাশ দিয়ে মার জন্য ওষুধ কিনতে গেলাম। ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে বাসায় আসতেছি। বাসায় এসে দেখি মার জ্ঞান ফিরে এসেছে। মা তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তখন যে কি হয়েছিল, হঠাৎ করে মাথা ঘুরতেছিল। তুমি কি এত টেনশন করো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো না কেন? আমি তো আছি নাকি? এমনিতে বাবা। তুমি এখন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর কোনো টেনশন করবে না।
ঠিক আছে বাবা। তারপর মাকে খাবার খাওয়াই ওষুধ খাওয়াই দিলাম। মা তুমি এখন রেস্ট করো। ঠিক আছে বাবা। আমি আমার রুমে আসলাম আর ভাবতেছি মা কি নিয়ে টেনশন করে ভেবে পাচ্ছি না। এভাবে বাড়িতে টুকটাক কাজ করতে করতে সারাটা দিন চলে গেলে কিছু ভালো লাগতেছে না। তাই একটু ফেসবুকে ঢুকলাম। ঢুকে দেখি সেই দিনের মেয়েটা অনেকগুলো মেসেজ দিয়েছে। কেমন আছেন, কি করেন ইত্যাদি অনেক মেসেজ দিয়েছে। আমি মেসেজগুলো দেখতেছি, তাতে আবার নতুন একটা মেসেজ আসলো। কেমন আছেন? আর আপনি ফেসবুকে বেশি আসেন না কেন? ভালো নাই, একটু ব্যস্ত থাকি দেখে প্রতিদিন ফেসবুকে আসা হয় না। ও আচ্ছা, আপনি ভালো নাই কেন বলা যাবে কি? আমার মা আজকে অসুস্থ, তাই ভালো নাই। ও, তো আপনার মাকে ডাক্তার দেখিয়েছেন কি? হুম, তো কি বললো ডাক্তার? তেমন কিছু না, বলল যে খাবার ঠিক মতো না খাওয়ার জন্য। ও, এভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। একসময় আমি ফেসবুক থেকে বাহির হলাম, আর ভালো লাগতেছে না, তাই মোবাইলে দেখি রাত 8টা বেজে গেছে। তাই খাওয়ার জন্য রুম থেকে বাহির হলাম। দেখতেছি মা খাবার প্লেটে বেড়ে দিচ্ছে। মা, তুমি এই শরীর নিয়ে বাহিরে এসেছো কেন? আমি ঠিক হয়ে গেছি বাবা, তুই বস এখানে, আমি খাবার দিতেছি। ঠিক আছে দাও। ভাই, মা যে কি জিনিস সেটা যার নাই সেই বুঝে। আমার মার আমার জন্য শ্রেষ্ঠ মা, যে আমাকে 10 মাস গর্ভে ধরে লালন পালন করেছে। এই মেয়ে আমরা আজকে কত অবহেলা করতেছি। ভাই, বউ পাইলে মাকে ভুলে যাই, এটা ভাবতে হবে। মা তো আমাদের জন্ম দিয়েছে, আবার খেয়ে না খেয়ে ছোট থেকে বড় করেছে। বড় হয়ে মাকে ভুলে যাচ্ছি। ভাই, মার আগে বউ না, মা বাবা হচ্ছে আমাদের জান্নাত আর জাহান্নাম। মার পায়ের নিচে আমাদের জান্নাত। মাকে সম্মান দিতে শিখুন। মা যদি আমাদের ব্যবহারে না রাজি হয় তাহলে আমাদের দুনিয়া আর আখিরাতে কিছুই নাই। তাই বউকে পেয়ে মাকে ভুলে যাইয়েন না। মা কি জিনিস সেটা বুঝবেন মা যখন থাকবে না। কথায় আছে না যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, সেটাই হচ্ছে মা থাকতে মার মর্ম বুঝি না। মাকে অবহেলা না করে ভালোবাসতে শিখুন। ভাই, আপনারা যারা বউ পেয়ে মাকে ভুলে গেছেন, প্লিজ মাকে আবার আগের মতো ভালোবাসেন। যেমন শিশুকালে মাকে ছাড়া কিছু বুঝতেন না, সেই রকম বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা পাওয়া যাবে না। আজকে আমার মা শুধু মাথা ঘুরে পড়ে যাওয়াতে মনে হচ্ছে মা ছাড়া তো আমি অচল, মাকে ছাড়া বাঁচব না আমি। সেই জন্য বলতেছি, মাকে অবহেলার চোখে না দেখে ভালোবাসার চোখে দেখেন। তারপর রাতে মাকে খাবার খাইয়ে দিয়ে আমি ওষুধ খাওয়াই দিলাম। মাকে বললাম, মা তুমি এখন ঘুমাও, আমি যাচ্ছি। ঠিক আছে বাবা, যা। তারপর মার রুম থেকে আমি আমার রুমে আসলাম। কাল থেকে তো আর রাফিজাকে পড়াতে যাব না, তাই ভাবতেছি আমাকে আর একটা ছাত্র ঠিক করতে হবে কালকে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি নিজেই জানি না। ঘুম ভাঙলো ফোনে টোনের কারণে। ফোনটা হাতে নিয়ে দেখি প্রায় 50টা মিসড কল। এতগুলো কল কে করলো ভেবে পাচ্ছি না। ফোনে লক খুলে তো আমি অবাক, কারণ রাফিজা এতগুলো ফোন দিয়েছে। ফোনটা আবার বেজে উঠল, তাই ফোনটা রিসিভ না করে বন্ধ করে রাখলাম। ফোন রিসিভ করলে শুধু ফাইজলামি করবে, ওকে তো আমি আর পড়াতে যাব না। কি ব্যাপার, স্যারকে এতগুলো কল দিলাম কিন্তু রিসিভ করতেছে না কেন? দেখি আর একবার ফোন দিয়ে দেখি, কিন্তু ফোন তো বন্ধ বলতেছে। আবার দিলাম, এক কথায় বলে শুধু। কি হলো স্যার? এর কোনো বিপদ হলো না তো? কি হলো স্যারের, কোনো বিপদ হলো না তো? কি ব্যাপার রাফিজা, এত ছটপট করতেছিস কেন? আর মনে হচ্ছে টেনশনে আছিস। আর বলো না, স্যার আজকে পড়াতে আসতেছে না কেন? আমার যে খুব টেনশন হইতেছে। তো কি হয়েছে? মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই আজকে তোকে পড়াতে আসে নাই। কিন্তু স্যারকে আমি অনেক ফোন দিলাম, রিসিভ করতেছে না। আমার না খুব টেনশন হচ্ছে। কান্না করতেছিস কেন রে রাফিজা? আচ্ছা একটা কথা বলতো, তুই কি তোর স্যারকে ভালোবাসিস? কিছু বলতেছে না। কি হলো বল, তোর স্যারকে কি তুই ভালোবাসিস? হুম, কবে থেকে? প্রথম যেদিন আমাকে পড়াতে আসছে সেদিন থেকে। তো তোর ভালোবাসার কথা তোর স্যারকে বলেছিস? কিন্তু রাজি হয় নাই, না করে দিয়েছে। আমি বড়লোক দেখে ও আমাকে ভালোবাসবে না, আমাদের সম্পর্ক কেউ নাকি মেনে নেবে না। এটাও ঠিক, কিন্তু আমি অত কিছু বলছি না, যদি স্যারকে না পাই তাহলে বিষ খেয়ে মারা যাব।
এটা কি বলতেছিস বোন? এটা হয় না। তুই কই আর তোর স্যার কই? এই সম্পর্ক কখনো কেউ মেনে নিবে না। আর তুই এখনো ছোট, আবেগের বয়সে এগুলো বলতেছিস। এগুলো না ভেবে মন দিয়ে পড়ালেখা কর, ওকে? তুমি বুঝতেছো না আমি কতটা স্যারকে ভালোবাসি। স্যারকে আমি একদিন না দেখলে মনে হয় হারিয়ে ফেলেছি। আমি স্যারকে চাই। এরকম করিস না বোন, আন্টি শুনলে কষ্ট পাবে। না, আমি কিছু চাই না, আমি শুধু স্যারকে চাই। কি হয়েছে রে মিম? রাফিজা সকালে উঠে কান্না করতেছে কেন? তোমার মেয়ে নাকি তার স্যারকে ভালোবাসে। আজকে ওর স্যার পড়াতে আসে নাই দেখেও কান্না করতেছে। কি বলতেছিস? ও ওর স্যারকে ভালোবাসে মানে? এদিকে রাফিজা মাথা নিচু করে দাঁড়িয়ে ওর মা এবং বোনের কথা শুনতেছে। এটা কিভাবে সম্ভব? ও ছেলের কি আছে? আর কি দেখে ওর প্রেমে পড়েছে? হ্যাঁ, আর তোর বাবার কিসের অভাব? হ্যাঁ, যে তুই একজন গরিবকে ভালোবেসেছিস? না দিতে পারবে তোকে ঠিক মতন ভাত কাপড়, এগুলো বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর, না হলে এগুলো কথা তোর বাবাকে বলে দিব। না, আমি স্যারকে বিয়ে করব। আমি স্যারকে চাই, না হলে আমি আত্মহত্যা করব। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, আমাদের মান সম্মান তো তুই ধুলোই মিশিয়ে দিবি। মা, তুমি আমাকে মারতে পারলে। ঠিক করেছে, তোকে মাথায় চড়িয়ে চড়িয়ে বাদর করে ফেলেছি। তোর বাবা আজকে বাসায় আসুক। এই কথা শুনে রাফিজা কান্না করতে করতে দৌড়ে তার রুমে গিয়ে দরজা লাগাই দেয় আর ভাবতেছে কেউ আমার ভালোবাসাটা বুঝতেছে না, এইগুলো ভাবতেছে আর কান্না করতেছে। আন্টি এটা কি করলা? ওকে থাপ্পড় মারলে কেন? ঠিক করেছি, ও একটু বেশি বেড়ে গিয়েছে। দেখো তো মা, ও রুমে কি করতেছে। ঠিক আছে। আর এদিকে আমি সকালে নাস্তা করে বাড়িতে বাহির হলাম একটা ছাত্র খুঁজতে। রাফিজাকে যে আর পড়াবো না সেটা মাকে এখনো বলি নাই, কারণ বললে মা অনেক প্রশ্ন করবে, তাই বলি নাই। সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেল, কিন্তু একটা ছাত্র খুঁজে পেলাম না। এদিকে খিদার জ্বালায় আর হাঁটতেও পারতেছি না। কি করি, পকেটে দেখি 1 টাকাও নাই যে কিছু খাবো। পাশে দেখি একটা টিউবওয়েল, তাই সেখানে গিয়ে অল্প একটু পানি পান করলাম। এখন একটু ভালো লাগতেছে। পানি খাওয়ার পরে হাঁটা যাবে না, পেটে ক্ষুধা নিয়ে, তাই বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। এই রাফিজা, দরজা খুল। সকাল থেকে কিছু খাস নাই, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি খাবো না, আমার ভালোবাসাটা কেউ বুঝলো না। এরকম করে না বোন আমার, খেয়ে নে। আঙ্কেল শুনলে রাগ করবে। আমি খাবো না আপু, তুমি এগুলো নিয়ে চলে যাও। রাফিজা, এই রাফিজা, দরজা খুল। আপু অনেকক্ষণ ধরে দরজা খোলার চেষ্টা করেছে, কিন্তু খুলতে পারে নাই, তাই বেরস্ত হয়ে চলে গেছে মনে হয়। আর আমার তো কান্না পাচ্ছে। স্যার কেন আজকে আসলো না? আর ফোনটাও বন্ধ করে রাখছে। আন্টি, রাফিজা তো দরজাই খুললো না। ঠিক আছে, ওর বাবা আসুক আগে। ঠিক আছে আন্টি, আর খাবারগুলো কই রাখবো? ওই টেবিলে রেখে যাও। ওকে। আমি হাঁটতে হাঁটতে বাসা চলে এসেছি। মা একটু খাবার দাও তো, খুব ক্ষুধা লাগছে। বস বাবা, আজকে খুব ক্লান্ত লাগতেছে যে। এমনি মা, খাবার দাও। গোসল করিনি কারণ ক্ষুধার জ্বালায় মনে হচ্ছে শরীরে শক্তি নাই। তারপর আমি খাওয়া দাওয়া করলাম। হঠাৎ মনে হলো মা খেয়েছে কি। মা, তুমি কি খেয়েছো? আর ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? বাবা, খেয়েছি, ঠিক মতো ওষুধ খাচ্ছি। ওকে মা, আমি তাহলে রুমে গেলাম রেস্ট করতে। ঠিক আছে বাবা, যাও। রুমে আসলাম, বিছানায় শুয়ে পড়লাম। আজকে তো কোনো ছাত্র খুঁজে পাইলাম না। যে করেই হোক আমাকে যে কোনো একটা ছাত্র ঠিক করতে হবে, না হলে সংসার চলবে কেমনে। কখন যে ঘুমাই গেছি নিজেই জানি না। এদিকে রাফিজা সারাদিন ঘরবন্দি হয়ে আছে। সে সারাদিন ঘর থেকে বাহির হয় নাই। কেন, কিছু হয়েছে কি? তোমার মেয়ে তার স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই শোনার পর তাকে 2টা থাপ্পড় মেরেছি, তাই সে আর রুমের দরজা খুলতেছে না। তুমি ওকে থাপ্পড় মেরেছো কেন? আর ও এখনো বড় হয় নাই, ওকে বুঝে বললেই তো বুঝবে। ওকে আমি বুঝিয়েছি, কিন্তু ও বুঝতেছে না। দেখো তোমার মেয়েকে। ঠিক আছে, আমি দেখতেছি। রাফিজামা, দরজা খুলো। কি হয়েছে আমাকে বলো। বাবা, আমি দরজা খুলবো না, আমি স্যারকে ভালোবাসি। আমাকে স্যারকে এনে দাও। স্যার আমার ফোন ধরতেছে না।
ঠিক আছে, কিন্তু দরজা তো খোলা কে? সারাদিন কিছু খাওয়া হয় না নাকি মা? না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি দরজা খুলবো না, আর আমি কিছু খাবো না। আমি শুধু স্যারকে চাই। স্যারকে এনে দিলেই আমি খাবার খাবো। রাফিজা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি হলো, দরজা খুলো। তারপরও দরজা খুলল না রাফিজা। কি হলো, দরজা খুলতেছে না? খুলতেছে না? মেয়েকে তো আদর দিয়ে বাদর বানাই ফেলছো, এখন সামলাও। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। আমি কি করেছি? কি করছো মানে? গরিব ঘরের ছেলের সাথে প্রেম ভালোবাসা করতেছে, এটা তুমি জানো না? ঘর থেকে কি করো, ঘরের খবর জানো না? এগুলো কথা বাইরের মানুষ শুনতে পারলে আমাদের সম্মান থাকবে? এবার চলো দুইজনে যাই রাফিজাকে ডাকতে। ওকে চলো। ফ্রেশ হয়ে দেখি বাবা খাবার টেবিলে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আর মা প্লেটে খাবার তুলে দিচ্ছে। রাফিজা, এখানে বসো। জি বাবা। আচ্ছা, আমি এগুলো কি শুনতেছি? তুমি নাকি স্যারকে ভালোবাসো? আচ্ছা বলো তো, আমাদের কি কোনো কিছুর অভাব আছে? আর ওই ছেলেটার কি আছে যে ওকে ভালোবাসো? ও তো একটা গরিব ঘরের ছেলে, ওর সাথে তোমার বিয়ে হলে কখনো তোমাকে সুখ দিতে পারবে না, ও তোমার চাহিদাও পূরণ করতে পারবে না। আমি এগুলো কিচ্ছু শুনবো না। বিয়ে করলে আমি ইমান স্যারকেই করব। আরে তুমি চুপ করো তো, খাইতে বসে এত কথা বলো কেন? ওকে আমি পরে বুঝিয়ে বলবো নি। মেয়েটা সারাদিন কিছু খায় নাই। আমি কিছু বলতেছি না, কারণ আমি শুধু স্যারের কথাই ভাবতেছি। কি ভাবতেছিস? খেতে বস। মা, আমার খাইতে ইচ্ছে করতেছে না। কিছু তো খাইলি না, একটু খামা, না হলে শরীর খারাপ করবে। খাওয়ার ইচ্ছা করতেছে না, তাও মা জোর করার কারণে একটু খেয়ে আবার রুমে চলে আসলাম। আবার দেখি ফোন দিয়ে, এবার ফোন ধরে নাকি, কিন্তু না, আবারও একই কথা বলতেছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই কথা শুনে মনে হচ্ছে ফোনটা এক আছাড় মেরে ভেঙে ফেলি। তোমার মেয়ে কিন্তু বেশি বেয়াদব হয়ে গেছে, ওকে বোঝাও ভালো করে, না হলে পড়াশোনা সব বাদ দিয়ে বিয়ে দিয়ে দেবো আমার বন্ধুর ছেলের সাথে। ছেলে ভালো, সরকারি চাকরি করে। শুধু বিয়ের কথা বললেই হবে? মেয়ে তো বড়ই হয় নাই। তোমার মেয়ে বড় না হলে প্রেম করে বেরাতো না। ওকে, আমি অত কিছু বুঝি না। কালকে ওকে দেখতে আসবে, মেয়েকে বলিও এই কথাটা। বিয়ে এখন না হলেও শুধু এঙ্গেজমেন্টটা করে রাখতে চাই। তুমি খালি বেশি বোঝো। বেশি বুঝি ভালো। কালকে ওকে দেখতে আসবে, এটাই ব্যাস। ঠিক আছে, কি করবে করো, শুধু তো তোমার মেয়ে, আমার না, তাই তুমি যেটা করবে সেটাই হবে। বাবার কথা শুনে মাও রাগ করে রুমে চলে আসে। বাবা ওখানে খেয়ে তার অফিসে চলে যায়। দেখি আমার মেয়েটা একা একা কি করতেছে। রাফিজার রুমে গিয়ে দেখি মেয়ে আমার উপর হয়ে বিছানায় মন মারা হয়ে শুয়ে আছে। তোর বাবা কি বললো শুনিস নাই? তোর এই সমস্যার জন্য আমাকে তোর বাবা বকা দিল। আর একটা কথা, কালকে তোকে ছেলে দেখতে আসবে, তোর বাবার বন্ধুর ছেলে নাকি সরকারি চাকরি করে। যদি কালকে তোকে তাদের পছন্দ হয় তাহলে একেবারে তোকে আংটি পরিয়ে যাবে। আমি এই বিয়ে করব না মা, আমি শুধু স্যারকে চাই। আমি স্যারকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। কেন তোমরা বুঝতেছো না আমার কথা? এটা বললে কি আর হয় মা? মানুষ যেটা চায় সেটা সবসময় পায় না। মানুষ পরিস্থিতির শিকার হয়ে সব কিছু হারাতে হয়। তাই মনকে শক্ত কর, কালকে তোকে দেখতে আসবে। মা, তুমি একটা কথা শোনো, তোমরা যদি আমাকে জোর করে বিয়ে দিতে চাও তাহলে সুইসাইড করব। রাফিজা, এটা কেমন কথা? আমরা যা করি সব সময় তোর ভালোর জন্যই করি। তুই ওখানে ভালো থাকবি, কালকে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, এটাই ব্যাস। এই কথাগুলো বলে মা রুম থেকে চলে এলো। এখন কি করব আমি যে স্যারকে ছাড়া বাঁচতে পারবো না। জীবনে প্রথম ভালোবাসা এটা, আমি কিভাবে ভুলবো? মাঝে মাঝে মনে হচ্ছে সুইসাইড করি। মা বাবার কথা ভেবে এটাও করতে পারতেছি না। আমি সুইসাইড করলে ওরা বাঁচবে কিভাবে? তাদের একমাত্র সন্তান শুধু আমি। কি করব ভেবে পাচ্ছি না। এগুলো ভেবে টেনশনে মাথা আমার ব্যথাতে ফেটে যাচ্ছে। তাই ঘুমানোর চেষ্টা করতেছি। কখন যে ঘুমাই গেছি নিজেই জানি না। মার ডাকে ঘুম ভাঙল ঠিক 4:30 আজকে এত ক্লান্ত লেগেছিল যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই পারি নাই। বাবা, ঘুম ভাঙলে গোসল করে খেতে আয়। মার গোসল করার কথা শুনে মনে পড়ল আমি তো গোসল না করে ঘুমাই গেছিলাম, তাই গোসল করতে গেলাম। গোসল করে এসে মাকে বলতেছি, মা খাবার দাও।
ঠিক আছে বাবা, তুই বস, আমি খাবার দিতেছি। মা রান্নাঘর থেকে বলতেছে। তারপর মা রান্নাঘর থেকে এসে আমাকে খাবার দিতেছে আর আমি খাইতেছি। মা, তুমিও বসো একসাথে ভাই। ঠিক আছে বাবা। মা আর আমি একসাথে ভাত খাইতেছি। হঠাৎ মা বলতেছে, আমাদের পাশের বাসার রফিক আঙ্কেল আছে না? হ্যাঁ মা বলো। হ্যাঁ, কি হয়েছে? মা কিছু বলেছে কি? হ্যাঁ, বাড়িতে এসেছিল। 3টার দিকে তোর কথা জিজ্ঞেস করতেছিল, তখন তো তুই ঘুমাচ্ছিলি। ও কি বলেছে মা? তোকে ওনার সাথে বিকালে দেখা করতে বলেছে, কি যেন কাজ আছে। ওকে মা, দেখা করব বিকালে। তারপর খাবার খেয়ে আমি রুমে আসলাম। কিন্তু রফিক আঙ্কেল আমাকে কেন ডেকেছে সেটা পরে দেখা যাবে। এখন একটু রেস্ট নেই। আমি আবার বেশি ঘুম পাড়লে আমার মাথা ব্যথা করে। তাই আর রেস্ট না নিয়ে রফিক আঙ্কেলের সাথে দেখা করতে বাসা থেকে বাহির হলাম। আঙ্কেলের বাসার গেটের সামনে গিয়ে 2বার কলিং বেল দিতেই দরজা খুলে দিল ওনার ছেলে ইমরান। বয়স প্রায় 10 হবে। ওনার একটা মেয়ে আছে, ক্লাস 8-এ পড়ে। আরে ইমান ভাইয়া যে, তুমি তো আর আমাদের বাসায় আসোই না। আরে ভাইয়া, আমি একটু ব্যস্ত আছি তো তাই আসা হয় না। তো কেমন আছো তুমি? আর তোমার বাবা কি বাসায় আছে? বাবা, ইমান ভাইয়া এসেছে তোমার সাথে দেখা করতে। ওকে বাবা, ভাইয়া আসো ভিতরে। আমি ভিতরে গেলাম। আঙ্কেল দেখতেছি সোফায় বসে চা খাচ্ছে। আমি আঙ্কেলের পাশে সোফায় বসলাম। আঙ্কেল, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, মাঝে মাঝে খাই। তারপর আন্টি আমাকে 1 কাপ চা দিলেন। তো আঙ্কেল এবার বলেন কি জন্য ডেকেছেন? শোনো তাহলে। আমি তো আঙ্কেলের কথা শুনে অবাক, কারণ আঙ্কেল বলতেছি যে তুমি নাকি প্রাইভেট পড়াও। আঙ্কেল কেন? তোমাকে আমার 2টা ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতে হবে। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না, তোমাকে পড়াতেই হবে। আর দেশের যে অবস্থা, করোনা ভাইরাস, স্কুল কলেজ প্রাইভেট সব বন্ধ। তো দূরের কথা, টিচার পাওয়া যাচ্ছে না। তাই আমি শুনছিলাম তুমি নাকি ভালো ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি টিউশনি করাও। তাই বলতেছি যদি তুমি পড়াতে। ওকে আঙ্কেল। তোমার কোনো সমস্যা হবে না বাবা। আর টাকার চিন্তা করিও না। না আঙ্কেল। তাহলে কাল থেকে তুমি পড়াতে আসো। আর কখন পড়াতে আসবে তুমি? ঠিক আছে আঙ্কেল, কালকে থেকে পড়াতে আসব। আর সকাল 8টার দিকে আসব। তাহলে কালকে আসিও। ওকে, তাহলে আসি আমি আঙ্কেল। সন্ধ্যা তো হয়ে গেছে, রাতের খাবারটা এখানে খেয়ে যাও বাবা। আন্টি, আজকে না, অন্য একদিন। তাহলে আসি আমি। ওকে, তাহলে যাও। আঙ্কেল আন্টি আজকে কি যে আমার উপকার করলো, কখনো ভুলতে পারবো না। বিপদে সবসময় আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেই। আমি কতই না টেনশনে ছিলাম, কারণ রাফিজাকে তো পড়ানো বাদ দিয়েছি, তাই সংসার চলতো কিভাবে এটা ভেবে আমি খুব টেনশনে ছিলাম। এখন মন ভরে হাসতে ইচ্ছা করতেছে। আর টাকার সমস্যা হবে না। আবার টিউশন পেয়েছি। হাসতে হাসতে বাসায় আসলাম। বাবা, হাসতেছিস কেন? এমনি মা। আর আঙ্কেল তাদের ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতে বলতেছে। পড়াবো কি মা? কারণ মাকে বলে সবকিছু করি আমি, তাই মাকে বললাম। মাকে এখনো বলি নাই যে আমি রাফিজাকে পড়াতে যাই না আর। ঠিক আছে, পড়া তাহলে। ওকে মা। খুশির ঠেলায় মাকে জড়িয়ে ধরে বলতেছি, সোনা মা আমার। পাগল ছেলে আমার। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। এখন শুয়ে থাকা ছাড়া কি করব, কোনো কাজ নাই। হঠাৎ রাফিজার কথা মনে পড়ল। পাগলিটা কি করতেছে? আমার কথা কি মনে পড়ে ওর? ফোনটা তো এখনো খুলি নাই। দেখি একটু খুলে। ফোনটা খোলার সাথে সাথে অনেকগুলো মিসড কল আর মেসেজ দেখে তো আমি অবাক। মানুষকে এত কল আর মেসেজ দেয় নাকি? মেসেজগুলো দেখতেছি। কেমন আছেন স্যার? আমার ফোন ধরতেছেন না কেন? আপনার ফোন বন্ধ কেন? প্লিজ স্যার, আমার ফোনটা ধরেন। আপনার কি হয়েছে? ইত্যাদি অনেক মেসেজ দেখে মনে হচ্ছে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এই ভালোবাসা তো সমাজ মেনে নিবে না, তাই আমি ওর কাছ থেকে দূরে আসলাম। এদিকে রাফিজাকে পরের দিন ছেলেপক্ষ দেখতে এসেছে। আজকে রাফিজা আরো বেশি পাগলামি করতেছে, বলতেছে আমি এই বিয়ে করব না। কিন্তু ওর কথা কে শুনে? থানার ওসির মেয়ে বলে কথা। পার্লার থেকে লোক এসেছে তাকে সাজাতে। তাকে
লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়েছে, হালকা মেকআপ ইত্যাদি অনেক কিছু দিয়ে বউ সাজিয়েছে। তার ইচ্ছা না থাকাও তাকে অন্যের বউ সাজতে হচ্ছে। মানুষ তো জীবনে একবার মন থেকে ভালোবাসে কাউকে।